তো এইটা মোটামুটি যে আমরা যতদূর জানি যে 1947 থেকে শুরু করে 1971 পর্যন্ত যে পাকিস্তান পিরিয়ড যেটুকু গেছিল, সেখান থেকে যেই মানে বেসিক্যালি যেই ইম্পর্টেন্ট ঘটনা প্রবাহগুলো আছে। আচ্ছা, তো বেসিক্যালি তখনকার যে ইম্পর্টেন্ট ঘটনা প্রবাহগুলো ঘটছিল সেইখান থেকে শুরু করে সেগুলোই পড়বো। কারণ বিউপির ওইখানেও মানে বেসিক্যালি যেই বেসিক যেই দরকার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আসে। তো একদম শুরু থেকে যদি বলি, তো একদম প্রথমে যে মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান। তো যদি বলি এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ফার্স্ট গভর্নর কে ছিল যে পাকিস্তানের গভর্নর জেনারেল। আরেকজন আসছে। ওকে, তো গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তো মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু বেসিক্যালি মোটামুটি একটি ইম্পর্টেন্ট একজন ক্যারেক্টার। মোটামুটি একদম ভাষা আন্দোলন পর্যন্ত যত যত ঘটনাগুলো ঘটছে তার মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ সামহাউ রিলেটেড আছে। তারপরে যেটা বলা যায় যে ইস্কান্দার মির্জা ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ পাকিস্তান, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। যে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন, ইস্কান্দার মির্জা। যে প্রথম যেই ব্যক্তিগুলো ছিলেন সেগুলো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, আর সেগুলাই বেসিক্যালি আসে কম বেশি। তো তারপরে যদি আরো দেখি যে লিয়াকত আলী খান ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, তো এটাও ইম্পর্টেন্ট অফ পাকিস্তান। এন্ড তারপর আসে যে খাজা নিজামুদ্দিন ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ইস্ট পাকিস্তান, অর্থাৎ তিনি পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, খাজা নাজিমুদ্দিন। তারপরে চিফ মিনিস্টার অফ ইস্ট বেঙ্গল ডিউরিং ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আচ্ছা, এটা এইটা পরে আসছি। বেসিক্যালি এইগুলা যেটা আছে এই পর্যন্ত, এগুলো হলো যে ফার্স্ট যারা ছিলেন। তো এগুলা একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো দেখা লাগবেই। আর তারপরে এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এগুলো একদম যে বাদ দিয়ে দিব তা না, এগুলো দেখতে হয়। যেমন চিফ মিনিস্টার অফ ইস্ট বেঙ্গল ডিউরিং ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের সময় তখনকার যে চিফ মিনিস্টার কে ছিলেন পূর্ব বাংলার, বা সরি পূর্ব পাকিস্তানের তৎকালীন সময়, তো নুরুল আমিন। তারপরে হলো যে প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান ডিউরিং ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটা মোটামুটি ইম্পর্টেন্টই আছে, খাজা নাজিমুদ্দিন। এটা কম বেশি সব জায়গায় আসে, আসার মতো একটা জিনিস যে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, অর্থাৎ গোটা দুই পাকিস্তান মিলেই প্রধানমন্ত্রী। তারপরে যেটা আসে যে ফার্স্ট মার্শাল ল কত সালে জারি করা হয়েছিল এবং কে জারি করছিলেন, প্রথম মার্শাল ল জারি করছিলেন ইস্কান্দার মির্জা 1968-এ। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আর তারপরে ফার্স্ট মার্শাল ল চিফ রুলার যিনি ছিলেন যে জেনারেল মোহাম্মদ আইয়ুব খান, মানে ইনি আর কি বেসিক্যালি চিফ রুলার ছিলেন, বা যে বেসিক্যালি রুল করছিলেন। ইস্কান্দার মির্জা কিন্তু মানে তিনি খালি জাস্ট ডিক্লারেশনটা দিছিলেন যে আজকে থেকে পাকিস্তানের যত সাময়িক যা 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 আছে সবগুলো বেসিক্যালি সেনাবাহিনী দেখবে, সেনাবাহিনীর মোহাম্মদ আইয়ুব খান দেখবেন, উনি দেখবেন। এভাবে একটা ডিক্লারেশন দিচ্ছে। আর তারপরে প্রথম যে ক্ষমতায় আসছেন সে ক্ষমতাটা হলো পাইছেন আইয়ুব খান। মোটামুটি আইয়ুব খান একদম ওই সমসাময়িক হিসেবে মোটামুটি ইম্পর্টেন্টই বলা যায়। আর তারপরে যেটা সেকেন্ড মার্শাল ল জারি করা হয়েছিল 1969-এ, সেটা হলো যে ইয়াহিয়া খান। আচ্ছা, আমাকে কি শোনা যেতেছে? জি। আচ্ছা, আমার শোনা যেতেছে কথাগুলো আমার? হ্যালো? জি ভাইয়া, ভাইয়া শোনা যায়। জি ভাই, শোনা যায়। আমি কিছু শুনতেছি না আসলে। শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমার এখানে ভলিউম লো হয়ে গেছিল সামহাও, এই জন্য বুঝে যেতেছিল না, সরি। ওকে। তারপরে যেটা আসে পরের দিকে যদি যাই, ফার্স্ট অর্গানাইজেশন অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যিনি যেটা ছিল আর কি তমুদ্দুন মজলিস। এইটা ইম্পর্টেন্ট। 1947-এ যে প্রথম ভাষা ভিত্তিক যে একটা সংগঠন গড়ে তোলা হয়েছিল সেটা হলো তমুদ্দুন মজলিস। আর এটার যে সংগঠক বা যিনি ফাউন্ডার ছিলেন তার নামটাও ইম্পর্টেন্ট, সেটা হলো প্রফেসর আবুল কাশেম। তারপরে যেটা তমুদ্দুন মজলিস আবার মানে ওদের কিছু কর্মকাণ্ড ছিল বা কিছু যে কাজও ছিল যে কাজগুলো তারা করছে, যেমন কিছু বই বুকলেট বা পাবলিশ করছিল। যেমন স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইজ বেঙ্গলি নট উর্দু, অর্থাৎ এটা যেটা ছিল যে
পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই বিষয়ে একটা বুকলেট তারা পাবলিশ করছিল, ওটা তমুদুন মজলিসের আন্ডারে ছিল। তারপরে আরো যেটা আছে যে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তানের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে উনি প্রথম যেই উর্দুর বিরুদ্ধে বা বলছিলেন যে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা দাবি করার যেই দাবিটা তুলছিলেন, ওটা বেসিক্যালি কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, এই নামটা ইম্পর্টেন্ট। আর যেহেতু উনি বেসিক্যালি প্রথম দাবিটা তুলছিলেন আর এত বড় একটা পর্যায়ে তুলছিলেন, এটা ইম্পর্টেন্ট। আর প্লাস উনি বুদ্ধিজীবীও ছিলেন, আহ বুদ্ধিজীবী হত্যাতে মারাও গেছিলেন। তারপরে যেটা আসে যে প্রাইম মিনিস্টার পাকিস্তান খাজা নাজিমুদ্দিন announced Urdu to be the state language of Pakistan on January 1952-26। অর্থাৎ খাজা নাজিমুদ্দিন যেই ডিক্লারেশনটা দিলেন প্রথম, মোটামুটি একদম যেই অফিসিয়ালি ডিক্লারেশনটা দিছিলেন প্রথম, একদম পুরো অথরিটি লেভেল থেকে যখন একদম পাবলিকলি যেটা আসে, এর আগ পর্যন্ত মোটামুটি এই জিনিসটা নিয়ে কথা হইতেছিল। তারপরে ডিউরিং ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ দ্য চিফ মিনিস্টার অফ ইস্ট বেঙ্গল, এটা তো একবার বললামই, লাগবে না এটা। তারপরে এটাও একবার বললাম, প্রাইম মিনিস্টার কে ছিল নিজামুদ্দিন। এইটা মোটামুটি ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে আসে। যদি বিউপির পাশাপাশি অন্যান্য জায়গায় পরীক্ষা দিতে যাও তখন সেখানে দেখবে যে চলে আসতে পারে যে বাংলা কত তারিখ ছিল, বাংলা কত সাল ছিল। বাট বিউপিতে খুব একটা আসে না, বাট তাও জেনে রাখা বেটার এই ডেট গুলো আর কি, যে বাংলা ভাষণ গুলো। তারপরে ফার্স্ট শহীদ মিনার কত তারিখে হয়েছিল এটা ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি 23 তারিখে, যেটা একদম প্রথম একটা শহীদ মিনার বানানো হইলো। তারপরে সেটা ভেঙে ফেলা হয়েছে তার 3 দিন পরেই, 26 তারিখ। এটাও একটু ইম্পর্টেন্ট মোটামুটি। আর তারপরে যেটা আছে যে একদম বর্তমান যে শহীদ মিনারটা কত তারিখে এস্টাবলিশ হয়েছে বা কত তারিখে তুমি ইনাগ্রেট করা হয়েছে, এটা একটা একটু ইম্পর্টেন্ট আছে, যে ফেব্রুয়ারি বা ডেটটা লাগবে না, বাট সালটা একটু ইম্পর্টেন্ট, 1963। এটার আর্কিটেক্ট লাগবে, যে আর্কিটেক্ট কে, তিনি হলেন আব্দুল হামিদ হামিদ সরি হামিদুর রহমান। তারপরে যে প্রথম যে সঙ্গীত, এখন যেহেতু ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড কথা হইতেছে, তো এখানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড যে জিনিসগুলো আছে আর কি, যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের সময় প্রথম যে গানটা ছিল যে ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা একটা প্রথম গান। তো বেসিক্যালি ফার্স্ট যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট থাকে, এখানেও ওরকমই। তারপরে এটা যে লিরিসিস্ট বা যে লিরিক যিনি লিখেছিলেন, তার নাম মোটামুটি অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও জেনে রাখা বেটার। তারপরে যেটা আসে যে আহ না, এটাও লাগবে না। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট, 21-এর প্রথম যে কবিতাটা আছে, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এইটার মানে রাইটারটাও ইম্পর্টেন্ট, যে মাহবুবুল আলম চৌধুরী যিনি লিখেছিলেন। তারপরে আর যে গানটা আর কি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আসলে বাংলা থেকে একদম ডিরেক্ট ব্যাংলিশ টাইপের করা হয়েছে দেখে একটু পড়তে প্যারা লাগতেছে, যাই হোক। তো এটা ইম্পর্টেন্ট যে এটা লিখছে কে, আব্দুল গাফার চৌধুরী। তারপরে যে প্রেজেন্ট যে কম্পোজার আছেন, যে বর্তমান যে আমরা গানটা শুনতেছি, যেই সুরে পাইতেছি, সেটার যেই সুরকার যে, তার নামটা ইম্পর্টেন্ট, যে আলতাফ মাহমুদ। আর তারপরে প্রথম পাঁচের সুর দেওয়া ছিল, সেই সুরকার ছিলেন হলেন আব্দুল লতিফ। তো এইটাও একটা ইম্পর্টেন্ট আছে। মানে 21-এ আমার ভাই রক্তে রাঙানো, এটা নিয়ে মোটামুটি 3টা ইনফরমেশন আছে, 3-4টার মতো ইনফরমেশন আছে। তারপরে আরেকটা যে ফার্স্ট যেই প্লে বা নাটক যেটা বলা হয়, ছোট নাটক বা নাটক যেটা বলা হয়, কবর, এটা আরো মানে একটা ইন্টারেস্টিং কাহিনী হলো, যেটা জেলখানার মধ্যেই করা হয়েছিল, ওখানে লেখা হয়েছিল, মনির চৌধুরী লিখছিলেন। তো এটাও ইম্পর্টেন্ট যে প্রথম নাটকটার নাম কি, যে কবর, আর কত সালে প্লে করা হয়েছিল, 1953-তে জেলখানার মধ্যেই হয়েছিল এই ঘটনাটা, বা নাটকটা বানানো হয়েছিল, ওখানে মোস্ট প্লেও করা হয়েছিল। আর তারপরে যে 21-এর প্রথম নভেল বা যে উপন্যাস, সেটা হলো আরেক ফাল্গুন, এটা রাইটার হলো জহির রায়হান, এটা তো ইম্পর্টেন্ট। জহির রায়হান রিলেটেড যা যা থাকে মোটামুটি ইম্পর্টেন্টই থাকে। তারপরে যে প্রথম ফিল্ম সেটা হলো জীবন থেকে নেয়, এটাও তো জহির রায়হানেরই। আর ডিরেক্ট করছিল 1970-তে, সাল লাগবে না যদিও, রিলিজ কবে হয়েছিল, মানে রিলিজ সাল লাগবে না এটার। এটা ইম্পর্টেন্ট যে কত সালে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করছিল, 1999 সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পাইছিল ভাষা ভাষা দিবসটাকে। তারপরে থেকে আন্তর্জাতিক ভাবে যে সারা বিশ্বে যে আমরা পালন করতেছি। আচ্ছা, তারপরে এটা এতক্ষণ ছিল মোটামুটি যে আমরা ভাষা আন্দোলন রিলেটেড ছিলাম। তো ওইটা তো ছিল 1952 পর্যন্ত যে ঘটনাটা। এর ইন দা মিন টাইম যে আরো যে ঘটনা প্রবাহ গুলো হয়েছিল, সেগুলো হলো যে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়েছিল, যেটা 1949 সালে। তো 1949-এ এটা বেসিক্যালি তখন যেই ঘটনাটা হয়েছিল যে
যে তৎকালীন সময় যে পুরো পাকিস্তানের যে হোল পাকিস্তানের কি বলে মুসলিম লীগ যেটা ছিল ওইটারই একটা মানে ওখান থেকে বের হয়ে মানুষজন আর কি, যে এই উইং থেকে আমরা বা এই অঞ্চল থেকে একটা বড়সড় একটা দল গঠন করবো, এরকম একটা মোটিভ থেকে বলা যায়। যাই হোক, ওই মোটিভ থেকে যে ঘটনাগুলা ইম্পর্টেন্ট যেগুলো জেনে রাখা লাগবে আমাদের সেগুলো আর কি আপাতত দেখি, যে কত সালে এবং কোথায় এটার এস্টাবলিশমেন্ট হয়েছিল, বা মানে কোন জায়গাটাতে হয়েছিল। তো ওটা হলো যে 1949, ডেট জাস্ট ইয়ারটা মনে রাখলে হবে এই ক্ষেত্রে। আর জায়গাটার নাম হলো যে রোজ গার্ডেনে, যে ঢাকার রোজ গার্ডেন, ওই জায়গাটাতে একটা কনফারেন্সের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ দলটা গঠন করা হয়েছিল, যেটা বর্তমানে যে আওয়ামী লীগ যেটাকে বলা হয় আর কি। তারপরে এস্টাবলিশমেন্ট তো বললামই, আর এস্টাবলিশড ওই তো সেম জিনিসই। আর একটু যদি ডিটেলস এ পড়তে চাও তাহলে কে এম দাস লেন রোড, টিকাটলি, ঢাকা, একদম ডিটেলস এ। আচ্ছা, তবে রোজ গার্ডেনটাই বেসিক্যালি আসে আর কি, রোজ গার্ডেন প্যালেস। এটা মোটামুটি জানলেই আর কি এটাই যাবে আর কি জানতে। তারপরে ফাউন্ডিং প্রেসিডেন্ট তৎকালীন সময় যেটা ছিল, এটা মোটামুটি এখন ইম্পর্টেন্ট বর্তমান সময়কালে, যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তারপরে ফাউন্ডার জেনারেল সেক্রেটারি শামসুল হক, এটাও ইম্পর্টেন্ট। ফাউন্ডার জয়েন্ট সেক্রেটারি, এটা মোটামুটি বুঝাই যেতেছে আপাতত, এইসব জিনিসগুলো আসবে না, তাও জেনে রাখা বেটার, যে কোনো জায়গায় আসতেও পারে। তাও শেখ মুজিবুর রহমান ছিল। তারপরে দ্য ওয়ার্ড মুসলিম ওয়াজ ড্রপ ফ্রম দ্য আওয়ামী লীগ, ফ্রম দ্য আওয়ামী মুসলিম লীগ ইন 1955, অর্থাৎ 1955 সালে মুসলিম শব্দটাকে বাদ দিয়ে একদম মানে পুরো পাকিস্তানের যে পুরো বাংলার যে একদম জাতিসত্তা, ধর্ম নিরপেক্ষতা একদম দেখানোর জন্য ওরকম একটা মানে আইডিওলজি ধারণ করে একদম পুরো নামটা হয়ে যায় আওয়ামী লীগ। মানে ওই ক্ষেত্রে আর কি ওই হিসেবে মুসলিম নামটা বাদ দেওয়া হয়। কত তারিখে এটা মানে কোন সালে এটা ইম্পর্টেন্ট, 1955। আর তারপর শেখ মুজিবুর রহমান ওয়াজ ইলেক্টেড জেনারেল সেক্রেটারি ইন 1953, অর্থাৎ 1953 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তারপরে শেখ মুজিবুর রহমান ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট ইন 1966। ইম্পর্টেন্ট না বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে, বাট জেনে রাখা বেটার। ইলেকশন অফ যুক্ত ফ্রন্ট, এটা ইম্পর্টেন্ট আছে। এই ঘটনাগুলো যা যা মোটামুটি ঘটছিল, যে যুক্ত ফ্রন্ট কত সালে গঠন করা হয়েছিল, 1953-তে ফর্ম হয়েছিল। তারপরে যুক্তফ্রন্ট কত তারিখে মানে কোন সালে ক্ষমতায় এসেছিল, 1954-এ, বাট বেশি দিন ছিল না, দুর্ভাগ্য এটা। তারপরে ইলেকট্রাল সিম্বল অফ দ্য যুক্তফ্রন্ট ওয়াজ ভোট, এটা আপাতত হ্যাঁ ওকে। তারপরে যুক্তফ্রন্ট গভর্নমেন্ট ওয়াজ ফর্মড আন্ডার দ্য লিডারশিপ অফ শেরে বাংলা, এটা তো কম বেশি সবাই আমরা জানি, আর ইম্পর্টেন্টও আছে মোটামুটি। তারপরে যেটা দেখবো যে না আর তেমন ইম্পর্টেন্ট না, কত দিনের জন্য ছিল, 56 দিনের জন্য, এটা জেনে রাখা ভালো, বাট অত ইম্পর্টেন্ট না, এইটুকুই। তারপরে 1966 সালের যেই মানে এতক্ষণ তো দেখলাম যুক্ত ফ্রন্টের, যেটা হয়েছিল 1953 থেকে 55, বা ওই ইয়ার বা ওই ইয়ারের টাইম পিরিয়ডটাতে আর কি। তারপরে যে 1966-এ যে ঘটনাগুলো ঘটলো, যে 6 পয়েন্ট ডিমান্ডস, ওটাও একটু ইম্পর্টেন্ট বেসিক্যালি। তারপরে 6 দফা দাবি কত সালে উত্থাপন করা হয়েছিল, 1966। এটা মনে হয় একটু ইজি, যে 6 দফা, একদম লাস্টের 6 আছে ডিজিটটাও, সো খুব ইজি আর কি, এভাবে মনে রাখা যায় এভাবেও। আর অ্যানাউন্সড বাই শেখ মুজিবুর রহমান। তারপরে ইমানসিপেশন চার্টার অফ বেঙ্গলি নেশন অর ম্যাগনা কার্টা অফ ইস্ট পাকিস্তান ওয়াজ 6 পয়েন্ট ডিমান্ড। এইটা একটু ইম্পর্টেন্ট, মানে এটা একটু মেটাফোর আকারে মাঝে মধ্যে চলে আসে, যে বাংলাদেশের স্বাধীনতার ম্যাগনা কার্টা বা বলা হয়, বা স্বাধীনতার একদম দলিলপত্র যেটা বলা হয়, একদম প্রথম যে একটা, যে আমাদের একটা সার্বভৌমত্ব দরকার, যে বা আমাদের নিজস্ব একটা জাতীয়তা বোধ যে দরকার, এটা 6 দফা দাবির মধ্যে ছিল। সো বেসিক্যালি এটাকে ম্যাগনা কার্টাও বলা যায় অনেক টাইপ অফ। আর ডেটটা লাগবে না, 7 জুন। তারপরে 6 দফার পরেই আসলে বেসিক্যালি যখন তৎকালীন সময় তো দেশে এই কি বলে গোটা পাকিস্তানে আহ সামরিক শাসন জারি ছিল। তো তখন আইয়ুব খানও দেখলো যে অবস্থা বেগতিক। তো তারপরে একটা আগরতলা কনস্পাইরেসি কেস হইলো। এখন এইগুলা বেসিক্যালি আপাত প্রেক্ষিতে শোনা হইতে পারে যে, বা বেসিক্যালি শোনাইতে পারে যে প্রোপাগান্ডা বা অনেক কিছু, বাট ইতিহাসে আপাতত যেহেতু আছে, তো হিসেবে আমাদের জানা থাকা উচিত, সেই হিসেবে আর কি পড়া রাখা বেটার। তো এগুলা মোটামুটি অতটাও আসে না আপাতত এখন, বাট যেটুকু আর কি দেখে রাখা বেটার, যে কতজন আসামি ছিল, 35 জন আসামি ছিল, কত তার কোন সালে হয়েছিল, 1968-এ। আহ নামটা আপাতত লাগবে না, অত ইম্পর্টেন্ট না, এইটুকুই। আর
রিলিজটা লাগবে না, বাট 1969টা ইম্পর্টেন্ট, কারণ যেহেতু ওই টাইমটাতে রিলিজ হয়েছিল, মোটামুটি সবাই তারপর থেকে আর কি একটা অসহযোগ আন্দোলন বা একদম পুরা ফাটাফাটি যে আন্দোলন শুরু হয়ে গেল সেটা আর কি শুরু হয়েছিল। তো এখান থেকে এইটুকু দেখলেও হবে। তারপরে ইলেকশন অফ 1970 পড়ে রাখা বেটার, যদিও আসার মতো না আপাতত। এগুলা জাস্ট একদম বেসিকটা দেখলেই হবে যে কতগুলা সিট পাইছিল 167টা আসনে, পাইছিল 169টার মধ্যে। আর এটুকুই আপাতত এটার জন্য। তারপরে গ্রেট লিবারেশন ওয়ার, এটা তো ইম্পর্টেন্ট, এখান থেকে মোটামুটি আসার মতো আছে। যে 7ই মার্চের ভাষণ, এটা তো কম বেশি সবাই জানি, কোথায় হয়েছিল, রেসকোর্স ময়দান, এটাও জানি। স্পিচ রেকর্ডার এগুলা লাগবে না, আপাতত ইম্পর্টেন্ট না অত। টোটাল নাম্বার অফ ওয়ার্ডস এটাও লাগবে না, অত ইম্পর্টেন্ট না। না, অত ইম্পর্টেন্ট না, বাট কিনোট যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট আছে। যে মুক্তি ফলস ওয়াজ ফর্মড অন April 4, 1971, এই ক্ষেত্রে April 4 এই যে জিনিসটা পার্টিকুলারলি লাগবে, কারণ অবভিয়াসলি 1971-এ তো ওয়ার চলতেছিল, তো ওটার মধ্যে পার্টিকুলারলি যদি জানতে চাই যে কত তারিখে হয়েছিল, তো সেই ক্ষেত্রে আর কি লাগে যে মুক্তি ফলস কত তারিখে হয়েছিল, 4 এপ্রিল বা April 4 তারপরে এটা কর্নেল আতাউল গনি ওসমানী লেড দ্য ফরমেশন অফ মুক্তি ফৌজ, এটা ইম্পর্টেন্ট আছে সমসাময়িক প্রেক্ষাপটে। তারপরে মুক্তি ফৌজ ওয়াজ রিনেমড মুক্তি বাহিনী ইন এপ্রিল, এটা লাগবে না, অত ইম্পর্টেন্ট না, বাট জেনে রেখো 11 তারিখে হয়েছিল এপ্রিলের। মুজিবনগর গভর্নমেন্ট, এটাও কম বেশি ইম্পর্টেন্ট আছে। কিছু কিছু পার্টিকুলার জিনিসগুলা একটু দেখে রাখতে হবে, ওখানে যে ইম্পর্টেন্ট গুলো সেগুলো দেখা দিতেছি। যে ফার্স্ট আপাতত লাগবে না, প্রফেশনাল গভর্নমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্য ক্যাপিটাল অফ প্রফেশনাল গভর্নমেন্ট মুজিবনগর, বৈদ্যনাথ তলা, সরি, এটা লাগবে। ওল্ড নেম যেটা ছিল মুজিবনগরের আগের নাম যেটা 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 বৈদ্যনাথ তলা, আর কোথায় হয়েছিল, মেহেরপুর ডিস্ট্রিক্টে, এটা লাগবে। তারপরে মুজিবনগর ওয়াজ ফর্মালি আন্ডার কুষ্টিয়া ডিস্ট্রিক্ট, এটা লাগবে না। দ্য ফার্স্ট প্রভিশনাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ ওয়াজ ফর্মড April 10, 1970, এটা একটু লাগবে, যে প্রথম 1910 সালে হয়েছিল। তারপরে দ্য ফার্স্ট কেয়ারটেকার 17 এপ্রিল, যেই শপথ বাক্য যে গঠন নেওয়া হয়েছিল, বাংলাদেশ ওয়াজ সোর্ন ইন 1971, 17 এপ্রিল, এটা একটু লাগবে। তারপরে দ্য প্রভিশনাল গভর্নমেন্ট রিড, আচ্ছা এইটা লাগবে, প্রফেসর ইউসুফ আলী, যিনি আর কি শপথ বাক্যটা পার করাইছিলেন। এখানে যেসব কি নোট বা কি পার্সন গুলো আছে, সেই পার্সন গুলো একটু নামগুলো জেনে রাখা হবে, কয়েকটা মিনিস্টার যারা আছে, তার মধ্যে একজন যে ইউসুফ আলী, যিনি আর কি শপথ বাক্য পাঠ করেছিলেন। তারপরে বাংলাদেশের স্বাধীনতা পত্রের যে ডিক্লারেশনটা আবার, সেটাও ইউসুফ আলী দিচ্ছিলেন, এটাও একটু লাগবে। was conducted by আব্দুল মান্নান, লাগবে না, অত ইম্পর্টেন্ট না। কমান্ডার ইন চিফ অফ দি লিবারেশন ওয়ার কর্নেল রিটায়ার্ড এমএজি আতাউল গনি ওসমানী, এটা ইম্পর্টেন্ট। আতাউল ওসমানী, মানে ওসমানী রিলেটেড আপাতত যা যা আছে একটু মোটামুটি ইম্পর্টেন্টই। তারপরে চিফ অফ স্টাফ অফ দি লিবারেশন ওয়ার ওয়াজ কর্নেল রিটায়ার্ড আব্দুর রব, এটা তো লাগবেই, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে ডেপুটি চিফ অফ স্টাফ অ্যান্ড চিফ অফ এয়ার ফোর্স ওয়াজ একে খন্দকার, এটাও লাগবে। একে খন্দকারের নামটা মানে মানে উনি বেসিক্যালি মোটামুটি ইম্পর্টেন্ট একটা পার্সন ছিলেন, তো সেই হিসেবে লাগবে। আচ্ছা, তারপরে হলো ব্রিগেড ফোর্স, 3টা ব্রিগেড ফোর্স ছিল, আর 3টা ব্রিগেড ফোর্স এটা মোটামুটি ইজি আছে। নামগুলা সবার নামের একদম ফার্স্ট লেটার দিয়েই ওই ফোর্স গুলোর নাম করা হয়েছিল, যেমন মেজর জিয়াউর রহমানের জেড ফোর্স, খালেদের কে দিয়ে কে ফোর্স, আর শফিউল্লাহর এস দিয়ে এস ফোর্স হয়েছিল। সো বেসিক্যালি এই 3টা ফোর্স ছিল, 3টা ব্রিগেড ফোর্স গঠন করা হয়েছিল, এই 3জনের আন্ডারে ছিল। তারপরে আবার এই ব্রিগেডের আন্ডারে আবার ছোট ছোট একটা সেক্টরে ভাগ করা হয়েছিল। সেই সেক্টর গুলো আর কি একটু মনে রাখা লাগবে। এইখানে গতবার যে ব্যাচটা ছিল, ওই ব্যাচে আমি একবার একটা মানে ওইখানে একটু ইজি করে একটা ম্যাপ আকারে দেখাইছিলাম, এবার একটু ম্যাপটা ম্যানেজ করতে পারি নাই বা সময় পাই নাই বেসিক্যালি। তো ওই হিসেবে একটু দেখাতে পারলে একটু ইজি হইতো, কারণ ম্যাপ আকারে জিনিসটা একদম ইজিলি ট্রেস করা যায় যে কোন সেক্টরে কোন জেলাটা আছে বা কোন ডিস্ট্রিক্টটা আছে, কারণ কোশ্চেন গুলো এইভাবে আসে। আর দু একটা সেক্টরের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে, বা কোশ্চেন আসতে পারে যে অমুক সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন, যেমন সেক্টর 1-এরটা ইম্পর্টেন্ট জিয়াউর রহমান, তারপর সেক্টর 2-এরটা ইম্পর্টেন্ট খালেদ মোশাররফ, তারপরে সেক্টর 3-এরটাও ইম্পর্টেন্ট শফিউল্লাহ ছিল, তারপরে উম আবু তাহেরের যেটা আছে সেক্টর 11টা, এটাও ইম্পর্টেন্ট। এগুলো একটু মোটামুটি ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো সেক্টর 6-এরটা, কারণ ইনি বেসিক্যালি
একমাত্র এয়ারফোর্স থেকে ছিলেন, উইং কমান্ডার বাসার। পুরো নামটা এখানে আসে নাই, পুরো নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, এই কয়টা নাম মানে এই কয়টা সেক্টর কমান্ডার ইম্পর্টেন্ট। আরেকটা বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে কোন জেলাটা কত নাম্বার সেক্টরে পড়ছিল। এখন লেটস ফরগেট অ্যাবাউট দ্য ম্যাপ, মানে আমরা জাস্ট ইমাজিন করি বা এটাই ফরগেট, এটাই ভুলে যাই। জাস্ট ম্যাপটা ইমাজিন করি, বাংলাদেশের যে ম্যাপটা আছে ওই ম্যাপ থেকে যদি আমরা দেখি তাহলেই বেসিক্যালি আমরা একদম পুরো সেক্টরটার একটা আহ, যে একটা কোন সেক্টরটা কোনখানে আছে ইজিলি ট্রেস করতে পারবো। যেমন একদম যদি নিচে থেকে দেখি, নিচে একদম সাউদার্ন পার্ট থেকে দেখি, চিটাং থেকে, সেটা হলো সেক্টর 1। চিটাং এর একটু উপরে গেছে কুমিল্লা পড়ে গেছে, ওই রিজিয়নটা কুমিল্লার কিছু কিছু অংশ ওইটা জায়গা পড়েছে সেক্টর 2। তারপর আরেকটু উপরে গেছে সেক্টর 3 পড়ছে, সেক্টর 4 পড়ছে সিলেটের ওই অঞ্চলটা, সেক্টর 3 আর 4ই বেসিক্যালি সেক্টর সিলেট কিছু অংশ পেয়ে গেছে। তারপরে আবার যেটা হয়েছে যে ওখান থেকে ঘুরে একটু ময়মনসিং গেছে, ময়মনসিং থেকে ঘুরে সেক্টর 5-এ গেছে, দেন সেক্টর 6-এ পড়ছে রংপুর, রংপুর থেকে ঘুরে আর কি নিচে নামছে, সেখানে পড়ে গেছে রাজশাহী সেক্টর 7। তারপরে রাজশাহীর নিচে ওই যে কিছু কুষ্টিয়ার অঞ্চল পড়ে গেছে, ওই অঞ্চলগুলো পেয়ে গেছে সেক্টর 8। খুলনা 9-এ পড়ে গেছে। তারপরে 10 পড়ে গেছে হলো পুরো একদম, এটা তো বেশি সবাই জানি যে একদম পুরো ইজি, যে 10 হয়েছিল সামুদ্রিক যেই বা সমুদ্রের যে নৌপথ যেটা ছিল ওই অঞ্চলটা, বঙ্গোপসাগরের অঞ্চলটা। আর একদম মাঝখানে যে 11 নাম্বার যেটা পড়ছে সেটা হলো সেক্টর 11 ঢাকা। ওই অঞ্চলটা মানে ঢাকা এই অঞ্চলটা সেক্টর 11-এর মধ্যে ছিল। তো বেসিক্যালি একদম ম্যাপ থাকলে আরো ইজিলি দেখাইতে পারতাম, এটা একদম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ওইভাবে দেখলেই মোটামুটি একদম মানে একটা বেসিক্যালি একটা জাস্ট খালি কোশ্চেন যখন আসবে তখন ম্যাপটা ইমাজিন করলেই পেয়ে যাবা যে কোন জায়গাটা কোন সেক্টরে পড়ে গেছে। জাস্ট খালি এটা এটা মুখস্থ করার মতো কিছু না, এটা জাস্ট এভাবে মনে রাখা যায়। আমি ওইভাবে মনে রাখছি আজীবন ধরে। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে এখন পর্যন্ত যা যা বললাম? কারো কোনো যেহেতু সারা নাই তাহলে না কনফিউশন। ভাইয়া। আচ্ছা, ওকে। তারপরে যেই 4টা টাইটেল দেওয়া হয়েছে, টাইটেল গুলো মনে রাখা লাগবে, যে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম আর বীর প্রতীক। এইটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে কোন মানে পদক গুলা কতজন পাইছে। বীরশ্রেষ্ঠ 7জন, এটা তো সবাই জানি। বীর উত্তম 67, বীর বিক্রম 174, বীর প্রতীক 424 জন। এটা ইম্পর্টেন্ট, যে কোনো সময় হুট করে চলে আসতে পারে যে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কতজন ছিল। 424 জন। তারপরে ফ্রিডম ফাইটার 672 জন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ফিমেল বীর প্রতীক এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন সেতারা বেগম ছিল। আর তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ডাব্লিউ এইচ ওর্ডারল্যান্ড। আচ্ছা, এনার ব্যাপারে একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, এটা কি কেউ জানে? ডাব্লিউ এইচ ওর্ডারল্যান্ড উনি বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বৈদেশিক বিদেশি মানুষ ছিলেন। বাট ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো এই যে উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও যুদ্ধ করছিলেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ফাইট করছিল অস্ট্রেলিয়ার হয়ে, সরি মৃত্যুর বাহিনীর হয়ে। দেন তারপরে আবার উনি বাটা, যেই শোটা বাটার যেটা শু আছে ওইটা সিইও ছিলেন বাংলাদেশ। তো যখন এই যুদ্ধটা হইতেছিল তারপরে উনি যুদ্ধ জড়ায় পড়ছিলেন, মানে এখানে অ্যাজ এ ভেটারান হিসেবে উনি 1971-এ বাংলাদেশে ছিলেন। তারপরে যখন দেখলেন যে যুদ্ধ লেগে গেছে উনিও যুদ্ধে জড়ায় পড়ছে, আর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ছিলেন। তো ওই হিসেবে আর কি বীর প্রতীক খেতাব পাইছে। এখানে স্পেলিং মিস্টেক আছে, রতিক চলে আসছে, কি হবে, পিআরএ হবে, কি মিসিং গেছে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট যে একমাত্র আহ, যে আদিবাসী খেতাব প্রাপ্ত যিনি ছিলেন বীর বিক্রম ইউকে চিং মার্মা, এটা ইম্পর্টেন্ট। আর সবচেয়ে একদম মানে কনিষ্ঠ যে ছিল, এটাও ইম্পর্টেন্ট নামগুলো। এটা বেসিক্যালি এখানে যা যা আছে সবগুলো এই পুরোটা ইম্পর্টেন্ট। যে একদম কনিষ্ঠ বা সবচেয়ে ইয়াংগেস্ট যে খেতাব প্রাপ্ত ছিলেন বীর প্রতীক শহীদুল ইসলাম লালু, ডাকনাম ছিল লালু আর কি, বা শহীদুল ইসলামই আসতে পারে এমসিকিউতে। তার বয়স ছিল তখন 13 বছর, 13 বছর বয়সে যুদ্ধ করছিল। আর 11 নম্বর সেক্টরে ছিলেন, মানে অর্থাৎ এই ঢাকা এই অঞ্চলটাতেই যুদ্ধ করছিলেন। আচ্ছা, তারপরে আরেকটা মোটামুটি তৎকালীন সময়ের একদম সারা জাগানো একটা যে ইভেন্ট ছিল, কনসার্ট ফর বাংলাদেশ। কারণ এটা ইম্পর্টেন্স পাওয়ার রিজনও আছে যে যিনি এই পুরা কনসার্টটা যে দুজন মানুষ মিলে আর কি আয়োজন করছিল, তারা তৎকালীন সময় একদম শিল্পের জগতে মোটামুটি একদম ভালোই একটা দাপে বাড়াইতেছে। তো তাদের এই যে একদম মানে এই জনমত প্রকাশে তাদের জনমত ছড়ায় দিতে তাদের এই কনসার্ট ফর বাংলাদেশটা ভালো একটা ভূমিকা রাখছিল।
সো ওই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। যেমন এটা কত মানে কত তারিখে হয়েছিল, অগাস্টের 5 তারিখে। তারপরে এটা অর্গানাইজ ছিল হলো পণ্ডিত রবিশঙ্কর আর জর্জ হ্যারিসন। আর জর্জ হ্যারিসন এটা তো আরেকটা তার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে উনি বিটলস এর ছিলেন। তারপরে এটার ভেন্যুটা ইম্পর্টেন্ট। ভেন্যু ছিল মেডিসন স্কোয়ার গার্ডেনে, নিউ ইয়র্কের। আর ব্যান্ড গ্রুপ লাগবে না, ইম্পর্টেন্ট না। আর বাংলাদেশ সং কম্পোজার, মানে এখানে একটা গান গাইছিলেন উনি, ওই গানটার নাম হলো বাংলাদেশ বাংলাদেশ, ওই গানটার কম্পোজার উনি ছিলেন, তো এটা ইম্পর্টেন্ট। যাই হোক, তারপরে আসে আচ্ছা জনমত। আহ, এই যে জিনিসগুলা, এটা এই মানে ইন্টারন্যাশনাল রিকগনিশন পাওয়ার ক্ষেত্রে শুধু কনসার্ট ফর বাংলাদেশ এটাই যে ছিল তা না, এর বাইরে আরো অনেকেই ছিল। সো ওইগুলা আপাতত দৃষ্টিতে ইম্পর্টেন্ট না, বাট তোমরা চাইলে আর কি ঘাটাঘাটি করলে জানা যেতে পারবা। যেমন ওই যে ফ্রান্সের একজন ছিলেন, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। উনি আর কি একটা প্লেন হাইজ্যাক করছিল, প্লেন হাইজ্যাক করে ওনার দাবি ছিল এটা যে বাংলাদেশে যুদ্ধ হইতেছে, ওইখানে মেডিসিন পাঠাও, ওদের যে ওই শরণার্থী যারা আছে ইন্ডিয়াতে, ওদের জন্য মেডিসিন পাঠাও, ওদের এই যুদ্ধটা বা এই যুদ্ধের বিরুদ্ধে আর কি জনমত প্রকাশের ক্ষেত্রে আর কি, বা পাবলিসিটি বা রিকগনিশনের ক্ষেত্রে কিরকম আরো অনেক অনেক ছিল। যেমন আরো অনেকে কারাগারে জেনে যুদ্ধে, ফিদেল ক্যাস্ট্রো মোস্ট প্রবলি উনি মনে হয় বলছিলেন যে আমিও যুদ্ধে যেতে চাই। ফিদেল ক্যাস্ট্রো বলছিল না কে বলছিল মনে নাই, বাট এরকম অনেকেই বলছিল। যাই হোক, ওগুলো ইম্পর্টেন্ট না, বাট বলার জন্য খাতিরে বললাম আর কি। তারপরে এগুলা যেটা আসে যে রিকগনিশন অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, মানে বাংলাদেশের স্বাধীনতা যেসব দেশগুলা স্বীকৃতি দিছিল, প্রথম স্বীকৃতি দিছিল ভুটান। এটা নিয়ে আমাদের সময় অনেক ডিবেট হইতো, ভুটান না ইন্ডিয়া, কে আগে স্বীকৃতি দিছে। আই থিঙ্ক এখন এস্টাবলিশ হয়ে গেছে এটা ভুটানই, মানে একদম পুরা ওভারঅল এখন সবাই ভুটানই বলবে। সো ভুটান, চোখ বন্ধ করে ভুটানই মেরে দিবা। সেকেন্ড ঘোষণা আসছিল ইন্ডিয়া। এটা নিয়ে অনেক কনস্পাইরেসি ছিল, যে অনেক আমাদের সময় বলতো যে ইন্ডিয়া দিতে গেছিল বা ভুটান আগে দিতে গেছিল, কিন্তু রেডিও কানেকশনে বা টেলিফোন কানেকশনে ইন্ডিয়াটা আগে চলে আসছিল, এরকম অনেক অনেক বুঝিবি শুনতাম। অনেক সেলিম বুঝ দিত অনেকে। যাই হোক, এখন মতো সেলিম বুঝ দিয়ে লাভ নেই, ভুটানই আপাতত এস্টাবলিশ হয়ে গেছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট, যে প্রথম যে আরব দেশ যে স্বীকৃতি দিছিল, এটা ইম্পর্টেন্ট, ইরাক। মুসলিম নন আরব যেই কান্ট্রি, বাট আবার আফ্রিকার মধ্যে প্রথম সেনেগাল। মানে এইগুলো আর কি তাদের যে ক্রাইটেরিয়া, যে তাদের যেই ফ্যাক্ট গুলো ছিল, যে তারা কি কি বিষয়ে তারা আগে ছিল। যেমন মুসলিমও ছিল বাট নন আরব ছিল আবার, মানে মুসলিম বিশ্বের মধ্যে নন আরব, আবার আফ্রিকান, আফ্রিকার মধ্যে আর প্রথম। সো আফ্রিকার মধ্যে প্রথম এটাই জেনে রাখাই বেটার আপাতত, সেনেগাল। আর আরব কান্ট্রি বা মিডল ইস্ট, এটা তো একটাই, ইরাক। তারপরে সাউথ ইস্ট এশিয়ান মুসলিম কান্ট্রি, মালয়েশিয়া অত ইম্পর্টেন্ট না। সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির মধ্যে মায়ানমার অত ইম্পর্টেন্ট না। তারপরে ফার্স্ট, এটা ইম্পর্টেন্ট, যে সোশ্যালিস্ট কান্ট্রি বা ফার্স্ট ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে যেটা ছিল ইস্ট জার্মানি। কারণ এখানে একটা কাহিনীও আছে বলা যায়। ইস্ট জার্মানি আগে দিছিল একটু, যদি ফ্যাক্ট গুলো দেখো, মানে বেসিক্যালি তৎকালীন সময় আমাদের সোভিয়েত আমাদের পক্ষে ছিল, সোভিয়েত যেই ইউনিয়ন ছিল। তো ওই ক্ষেত্রে ইস্ট জার্মানির কাছ থেকে আমাদের পক্ষে আর কি, মানে রিকগনিশন পাওয়াটা বেসিক্যালি ইজি বলা যায়। ওয়েস্ট জার্মানি থেকে ইস্ট জার্মানি আমাদের ইজিলি দিয়ে দিবে। তারপর সেকেন্ড ইউরোপিয়ান যে কান্ট্রি, সেটা হলো পোল্যান্ড আসে। পোল্যান্ডটা মাঝে মধ্যে ইম্পর্টেন্ট সেকেন্ড হিসেবে চলে আসে। ফার্স্ট নর্থ আমেরিকান বার্বাডোস, এটা ইম্পর্টেন্ট নর্থ আমেরিকার ক্ষেত্রে, যেটা প্রথম আসছিল। সাউথ আমেরিকার ক্ষেত্রে ভেনেজুয়েলা অত লাগে না। এখানে যেগুলো দিলে ইম্পর্টেন্ট, যে ইস্ট জার্মানিটা, পোল্যান্ডেরটা, এগুলো তো বললামই। ওশেনিয়াটা লাগে না, মঙ্গোলিয়া লাগবে না ইস্টার্ন কান্ট্রির মধ্যে। আচ্ছা, না না, এটা লাগবে, মঙ্গোলিয়াটা লাগবে, ফার ইস্ট যেহেতু, এই ক্ষেত্রে মঙ্গোলিয়া। আচ্ছা, তারপরে আসে হলো আহ ও এটা ইম্পর্টেন্ট, যে পাঁচটা যে ভেটো কান্ট্রি ভুক্ত কান্ট্রি আছে, তাদের মধ্যে প্রথম যারা ছিল আর কি, সোভিয়েত ইউনিয়ন আর চায়না। আচ্ছা, এখান থেকে এইটুকুই মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে যেটা আসে, যে সারেন্ডার অফ পাকিস্তানি ফোর্স, বেসিক্যালি 14ই ডিসেম্বর থেকে আর সারেন্ডার তো। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আছে, যে বাংলাদেশের মধ্যে প্রথম যেই স্বাধীন জেলা ছিল, সেটা হলো যশোর। মানে একদম যশোর সবার আগে পুরো বাংলাদেশের মধ্যে স্বাধীন ওই অঞ্চলটা ছিল, বা ওই অঞ্চলটা প্রথম স্বাধীন হয়েছিল। So, এটা মনে হয় না এখানে আছে বা দেওয়া হয়েছিল, বাট এটা মাঝে মধ্যে চলে আসে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হিসেবে, যে প্রথম কোন অঞ্চলটা স্বাধীন হয়েছিল। আর
এইখানে আরো কাহিনী আছে যে বেসিক্যালি যে আমাদের আমরা তো মেইন স্ট্রিম ক্ষেত্রে মেইন স্ট্রিমিং এর যদি বেসিক্যালি দেখি মেইন স্ট্রিম ওয়ার হিসেবে লিবারেশন ওয়ারে আমাদের এই বেসিক্যালি এগুলোই দেখানো হইতেছে। আমরা এই ইতিহাসটা হিসেবে জানি, বাট হিস্ট্রিতে আরো অনেক ব্যাটেল আছে। এই লিবারেশন ওয়ারে 1971-এর সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে, রংপুর, দিনাজপুর, ঢাকা, বিভিন্ন অঞ্চলগুলোতে বিভিন্ন ব্যাটেল হয়েছিল। বিভিন্ন যে ব্যাটেল গুলো ইম্পর্টেন্ট, বাট মানে আসার মতো না, বাট জেনে রাখার জন্য ইম্পর্টেন্ট। মানে আমাদের হিস্ট্রিটা আসলে অনেক ভাস্ট ছিল। ওইখান থেকে ওই জিনিসগুলো আসলে ওইভাবে মানে রেকগনিশন পায় নাই, বা আমাদের ওইভাবে আমাদের সামনে আসে নাই। ওই জিনিসগুলো যদি তোমরা চাও একটু ঘাটাঘাটি করে বের করতে পারো যে বিভিন্ন ব্যাটেল গুলো হয়েছিল। এই যে মিরপুরের মধ্যে ব্যাটেল হয়েছিল, যেমন আমাদের এই ইউপি এখন যেখানে আছে, এই অঞ্চলটা একদম পরে স্বাধীন হয়েছিল। বাংলাদেশ স্বাধীনের পরে 1972-তে এসে এই অঞ্চলটা স্বাধীন হয়েছিল। অর্থাৎ 1972 এর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি এই অঞ্চলটা এই পাকিস্তানের অনেক ছিল, যারা সারেন্ডার করে, যারা এখানে এই জায়গাটা সারেন্ডার করে নাই বা এই জায়গায় ছিল, বিহারিরা ছিল, এরকম অনেক গোষ্ঠী ছিল যারা সারেন্ডার করে নাই। তো এরকম অনেক হিস্ট্রি আছে যে হিস্ট্রিগুলো আসলে আমাদের জানি না বা আসেও না আমাদের জায়গায়, বাট ওগুলো আসলে মেইন স্ট্রিমেও আসে না, আমাদের সামনেও আসে না কখনো। বাট ঘাটাঘাটি করলে জেনে যেতে পারবা ইজিলি, এক্সেস পাবা। আর এখন আর অনেক ইজিলি পেয়ে যাবা এই জিনিসগুলো। তো যাই হোক, আবার ফিরে আসি এখানে। সারেন্ডারের যে জিনিসটা আছে, যে প্রেসিডেন্ট অফ পাকিস্তান ইয়াহিয়া খান, যিনি তৎকালীন সময় ছিলেন। আচ্ছা, হুম। মোটামুটি যে 14 ডিসেম্বর থেকে আমাদের যে সারেন্ডারের যে বিষয়টা, ওই বিষয়টা শুরু হয়েছিল, বা যেই প্রিপারেশনটা পাকিস্তানের যেই অথরিটি যারা ছিল তাদের ওই পক্ষ থেকে একটা মোটামুটি তারা ধারণা করে ফেলছিল, বা তারা বুঝে গেছিল যে এই যুদ্ধটাকে আর বেশি দিন আমরা টানতে পারবো না, এটার বেশি দিন আগাইতেও পারবে না, আমরা চারদিক থেকে কোণঠাসা হয়ে যেতেছি, so আমাদের সারেন্ডার করা লাগবে। তো ওই ক্ষেত্রে পাকিস্তান তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন, সরি প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান, যিনি আর কি সামরিক শাসক ছিলেন, তিনি ইস্টার্ন কমান্ডার যে আছে, মানে এই পাশের যে ইস্টার্ন আমাদের এই অঞ্চলের যে কমান্ডার যিনি ছিলেন, ইস্টার্ন কমান্ডার বলা হয় লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, তাকে স্টপ মানে বা তাকে সারেন্ডারের বিষয়ে আর কি বলছিল। অত লাগবে না, ওটাই বললাম। তারপরে কত তারিখে, 16 ডিসেম্বর, এই ক্ষেত্রে এই ডেটটা ইম্পর্টেন্ট, থার্সডে। 16 ডিসেম্বরের ডেটটা মাঝে মধ্যে বা কত তারিখে হয়েছিল, কোন সরি কি বারে হয়েছিল, ওই ডেটটা আর কি জানতে চাই। আর তারপরে এখানে পাকিস্তানের পক্ষে ছিল জেনারেল নিয়াজি, এটা ইম্পর্টেন্ট। আর লেফটেন্যান্ট জগজিৎ সিং অরোরা, মানে মিত্র বাহিনীর পক্ষ থেকে ছিল। আর বাংলাদেশের পক্ষ থেকে ছিল হলো একে খন্দকার। এই তিনটা নাম হলো ইম্পর্টেন্ট, কে কে ছিল আর কি। এই তিনজন মানে বেসিক্যালি তারাই আহ গেছিল এই এদের পক্ষ হয়ে, বা তিনটার পার্টির পক্ষ হয়ে, বা তিনটা যেই গোষ্ঠী বেসিক্যালি যেটা বলে, একদম একুরেট বাংলাটা আসলে মনে করতেছে না এখন কি বলবো। তারপরে 93,000 সৈনিকের সামনে, এটা তো আমরা একদম জন্ম থেকে পড়ে আসতেছি, এটা মোটামুটি ইম্পর্টেন্ট এইটুকুই। এখন আসে যে স্কাল্পচার গুলা, এতক্ষণ যেই যুদ্ধ বিগ্রহ যেগুলা দেখলাম, তারপর আসে যুদ্ধ শেষ, এখন যেই বেসিক্যালি যুদ্ধ রিলেটেড যে জিনিসগুলো ছিল, যে স্কাল্পচার বা বই, কবিতা, উপন্যাস, গান, তারপরে ডকুমেন্টেশন, মুভি, যা যা হয়েছে আর কি বেসিক্যালি যুদ্ধ রিলেটেড, তো ওইগুলা টুকটাক চলে আসে। এগুলা এগুলা থেকে বেসিক্যালি একটা আসে, যেমন স্কাল্পচার, বা দেখা যায় যে কি বলে মুরাল চিত্র, ওইসব জায়গা থেকে একটা আসে। আবার মাঝে মধ্যে উপন্যাস থেকে একটা চলে আসতে পারে, যে এটা কি রিলেটেড বা কোনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, নিচের কোনটা, এরকম চলে আসে। তো যাই হোক, আগে স্কাল্পচার গুলো দেখি। যে আমাদের যে ন্যাশনাল মেমোরিয়াল আছে সৈয়দ মইনুল হোসেন, মানে স্মৃতিসৌধ, ওইটা একটা। এটা আর্কিটেক্টের নাম, যিনি আর্কিটেক্ট ওনার নামটা মনে রাখতে হবে, এটা নামটা তো ইম্পর্টেন্ট। যে শহীদ মিনার, সরি স্মৃতিসৌধের আহ আর্কিটেক্ট কে, সৈয়দ মইনুল হোসেন। তারপরে যে ইন্টেলেকচুয়াল মনুমেন্ট বা বুদ্ধিজীবী যেই আহ মিনার, কি বলে এটাকে, বাংলাটা মনে পড়তেছে না আপাতত। বধ্যভূমি যেই যেটা আছে, যাই হোক সরি আমার মনে পড়তেছে এই মুভমেন্টে। তো রায়ের বাজারে আহ আহ, এটা জাস্ট খালি কোথায় আছে এটা জানা রাখলেই বেটার। তারপরে জাগ্রত চৌরঙ্গি, জয়দেবপুর ক্রস রোড, এই যে এটাই জাগ্রত চৌরঙ্গি বেসিক্যালি। তারপরে এটা জাগ্রত চৌরঙ্গি, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে এটা ফার্স্ট যে প্রথম যে স্কাল্পচার ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক, প্রথম স্কাল্পচার ছিল এটা। তারপরে মুজিবনগর মেমোরিয়াল, এটা তো মেহেরপুরে আছে, এটা নাম শুনলেই ইজিলি পারবা। তানভীর কবির ইনি আর্কিটেক্ট ছিলেন, খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর সোপার সোপার যেটা স্বাধীনতা, এটা টিএসসি রোডে যেটা আছে।
আর্কিটেক্ট শামীম শিকদার, এটা নামটা ইম্পর্টেন্ট একটু। তারপর অপরাজেয় বাংলা, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, সৈয়দ আব্দুল খালেক। অপরাজেয় বাংলাটা ইম্পর্টেন্ট, এটা একটা একটু মোটামুটি ফেমাস একটা স্কাল্পচার। তারপর সংসপ্তক জাহাঙ্গীরনগরে আছে, হামিদুজ্জামান খান এটার আর্কিটেক্ট, এটাও ইম্পর্টেন্ট সংসপ্তকটা। তারপরে সাবাস বাংলাদেশ রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও দেখে রাখবা। তারপরে চেতনা একাত্তর শাহজালাল ইউনিভার্সিটিতে আছে, খুব একটা ইম্পর্টেন্ট না, বেসিক্যালি এইগুলো একটু ইম্পর্টেন্ট আছে। তো এখান থেকে মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট। তারপরে যেটা আসে যে নোবেলস বা উপন্যাস, মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে নোবেলস বা উপন্যাস গুলো যেগুলো ছিল সেটা। তো এখান থেকে যেই উপন্যাসগুলো বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট বা আসার মতো একদম, সেগুলো আর কি, যে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, এগুলো তো জ্যোৎস্না ও জননীর গল্প, এগুলো তো কম বেশি সবাই আপাতত হয়তো উপন্যাস টুপন্যাস সবাই কম বেশি পড়ছি আমরা, হুমায়ুন আহমেদের, এটা ইম্পর্টেন্ট। তারপরে উপমহাদেশ আল মাহমুদ লাগবে না, অলত চক্র, এটা ইম্পর্টেন্ট আছে, আহমদ সফর। তারপর আমার বন্ধু রাশেদ, এটা স্পেলিং ভুল হয়ে গেছে, আমার বন্ধু রশদ, সরি। যাই হোক, জাফর ইকবাল, এটা একটা মুভিটাও হয়তো সবাই দেখছো, আমরা দেখছি, আবার উপন্যাসও পড়ছি। এটা আমাদের সময় আর কি অনেক ফেমাস একটা বই ছিল, যখন আমরা একদম 6-7-এ বা ওই টাইমে ছিলাম। যাই হোক, তারপর রাইফেল রেডি আওরাত, এটা আনোয়ার পাশা, এটা ইম্পর্টেন্ট। নীল দংশন, এটা ইম্পর্টেন্ট। সৈয়দ শামসুল হক। আর নিষিদ্ধ লেমান, লেমান খুব একটা না, বাট নীল দর্শন দিয়েই চলে আসে। হাঙ্গর নদী গ্রেনেড, এটাও ইম্পর্টেন্ট, সেলিনা হোসেনের। আর মা আনিসুল হক, এটা ইম্পর্টেন্ট। কম বেশি সবই ইম্পর্টেন্ট আসলে, এখানে উপমহাদেশ এটাও যে আসলে ইম্পর্টেন্ট না বলবো না, বাট এইগুলো আর কি এটা আমি ইম্পর্টেন্ট বলবো আর কি। তারপরে যেটা আসে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গানগুলা ছিল সেটা, এখন এই গানগুলার যেই কম্পোজার যারা ছিলেন তাদের নামগুলো আর কি জেনে রাখা লাগবে। যেমন এইখান থেকে যেগুলো একটু বেসিক্যালি আসার মতো ইম্পর্টেন্ট, যেগুলো যে জয় বাংলা, বাংলার জয়, এটা একতারা দুই দেশের কথা বল রে এবার বল, এটা যে গাজী মাজহারুল আনোয়ার, এটা লাগবে। তারপরে সবকটা জানালা খুলে দাও না, এটাও ইম্পর্টেন্ট, নজরুল ইসলাম বাবু। ধনধান্যে পুষ্প ভরা, এটাও ইম্পর্টেন্ট, দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়, মাঝে মধ্যে এরকম চলে আসতে পারে যে এমসিইউ তে দ্বিজেন্দ্রলাল রায় না দিয়ে ডিএল রায় দিয়ে দিচ্ছে শুধুমাত্র। সেই ক্ষেত্রে কি মানে ওনারই শর্ট ফর্ম ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায়। তারপরে একটি ফুলকে বাঁচাবে বলে যুদ্ধ করি, আসলে বাংলা কপি পেস্ট করতে যায় প্রচুর ভুলে গেছে একদম। যাই হোক, ইংলিশটা দেখলেই বুঝে যাবে। মোরা একটি ফুলকে বাঁচাবে বলে যুদ্ধ করি, তারপরে এক সাগর রক্তের বিনিময়ে, গোবিন্দ হালদার, এটা তো ইম্পর্টেন্টই, এটা আসার মতো একটা জিনিস। তারপরে কবিতা, যেটা যে তোমাকে পাওয়ার জন্য হয় স্বাধীনতা বা বন্দি শিবির থেকে শামসুর রহমান, শামসুর রহমান রিলেটেড যে কবিতাগুলো আসছে এগুলো একটু ইম্পর্টেন্ট, চলে আসে বিউপিতে, কেন জানি চলে আসে, বুঝি না। তারপরে জীবন থেকে নেয়া, এটা তো জয় রায়হান রিলেটেড, এটা আরো ইম্পর্টেন্ট। জয় রায়হান রিলেটেড যা যা আছে ওটা যে কোনো ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যা যা আছে যে এই তিনটাই, যে ওনার জীবন থেকে নেয়া, তারপরে লেট দেয়ার বি লাইট, এই আর স্টপ জেনোসাইড, স্টেট ইজ বন্ড, এগুলো আর কি বেসিক্যালি এই তিনটা ওনার ডকুমেন্টেশন বা ডকুমেন্টারি ফিল্ম ছিল। হ্যাঁ, ডকুমেন্টারি ফিল্ম ছিল, তো এগুলো ইম্পর্টেন্ট। তারপরে যে ফিল্ম গুলো আসতেছে বা যে মুভি, সিনেমা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছিল, একাত্তরের যিশু বা গেরিলা, এটা ইম্পর্টেন্ট, নাসিরুদ্দিন ইউসুফ। নদীর নাম মধুমতি, তানভীর মোকাম্মেল, এটাও ইম্পর্টেন্ট। প্রত্যাবর্তন ওই হিসেবে আসবে না, বাট ওরা 11 জন, এটা ইম্পর্টেন্ট, মোস্তফা কামালের। তারপরে হাঙর নদী গ্রেনেড, এটাও ইম্পর্টেন্ট, চাষী নজরুল ইসলাম। আচ্ছা, এটার উপন্যাস একজন লিখছে আবার এখানে, মানে একজন উপন্যাস, এটার লেখিকা ছিলেন সেলিনা হোসেন, ভাঙর নদী গ্রেনেড। দেন এটারই আবার মুভিতে বা ডিরেকশন বা মুভি প্রডিউস করছে যে বা ডিরেক্ট করছে, ওনার নাম হলো চাষী নজরুল ইসলাম। সো এই ক্ষেত্রে একটু কনফিউজিং লাগতে পারে, সো এভাবে মনে রাখা লাগবে একটু এটা। তারপরে আবার তোরা মানুষ হ, খান আতাউর রহমান, খুব একটা ইম্পর্টেন্ট না। ধীরে বহে মেঘনা, ইম্পর্টেন্ট না। আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ, এটা উনি উপন্যাসও উনি লিখছেন, আবার মুভিটাও উনি ডিরেক্ট করছেন। জয়যাত্রা, তৌকির আহমেদ, খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এগুলো আসার মতো। তারপরে আচ্ছা, বেসিক্যালি এই পর্যন্ত আমাদের আহ লিবারেশন ওয়ার রিলেটেড সবকিছু শেষ। এরপরে আমরা বেসিক্যালি বাংলাদেশ এখন স্বাধীন হয়ে গেছে মোটামুটি, আমরা সবাই স্বাধীন রাষ্ট্র এখন। তো স্বাধীন দেশে যা যা আছে ওইখান থেকে আমরা দেখা শুরু করব।
তো তার আগে এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে, বা বুঝাইছি যে এরকম কোনো মানে কোনো অবজারভেশন আছে, বা কারো কোনো রিভিউ আছে? ওকে, নো ভাইয়া। আচ্ছা, তো বেসিক্যালি আমরা মোটামুটি হাফ হইতে চলে আসছি। চাইলে একটা ব্রেক নিতে পারি এখন, তোমরা যদি চাও ব্রেক নিবো, নাহলে ব্রেক না নিয়ে আমি একদম কন্টিনিউ করে দিব। বলো। ব্রেক না লাগলে আমি আবার শুরু করতে পারবো। ভাই আর কয়টা স্লাইড বাকি আছে? হাফ হয়ে চলে আসছে, এই যে দেখা যেতেছে হাফ হয়ে, একদম মিডলে আসছি আমরা, ইন্টারভাল। 10 মিনিট ব্রেক নেওয়া যাবে ভাইয়া। হ্যাঁ, 10 মিনিট ব্রেক দিতে পারবো না ভাইয়া, 5 মিনিটের মতো দিব সর্বোচ্চ, বা 2 মিনিটও দিতে পারি। যাই হোক আমরা। আচ্ছা, 5 মিনিট ঠিক আছে, 5 মিনিট ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দশ পাঁচ মিনিট লাগবে না, মিনিট 5 মিনিট ঠিক আছে। ওকে। ভাই আর 10 মিনিট ক্লাস করানোর পর দেওয়া যায় না? তাহলে দিয়ে দিলাম তো ব্রেক, এখন আবার কি ব্রেকটা উঠে দেওয়ার ক্লাস শুরু করবো তাহলে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তুমি টেক্সট দিচ্ছ আমি দেখিনি, সরি, দেখলে আগে দিয়ে দিলাম।
আচ্ছা, 5 মিনিট হয়ে গেছে, আই থিঙ্ক শুরু করা যায়। ওকে, এম আই অডিবল? হ্যালো? জি জি। আচ্ছা, ঠিক আছে। আহ, তো বেসিক্যালি এখন যেটা দেখবো যে বাংলাদেশের যে জিওগ্রাফি বা ওই জিওগ্রাফি না, একদম যে একদম ডিটেলস এর জিওগ্রাফি দেখবো। অত ডিটেলস লাগবে না আমাদের পিইউপি অ্যাডমিশনের ক্ষেত্রে। আহ, একদম বেসিক যে জিওগ্রাফি গুলো আছে, যে কোন জেলাটা কোথায় অবস্থিত, বা সর্ব দক্ষিণের কোন জেলা আছে, বা একদম সর্ব উত্তরে কোন জেলাটা আছে বা কোন থানাটা আছে, বা একদম পূর্ব পশ্চিমে, তারপর আবার কোন জায়গাটা বা কোন জেলাটা দুইটা বর্ডারের সাথে, না এই সাথে ভারত আর মায়ানমারের সাথে মিলতেছে, এরকম জিনিসগুলো আর কি, যেগুলো বেসিক্যালি ওইগুলো আর কি একটু দেখবো, বা ওইগুলো দেখলেই আই থিঙ্ক এনাফ, আসলে এনাফ। যাই হোক, তো একদম যে নর্দার্ন যে ডিস্ট্রিক্টটা আছে সেটা ইম্পর্টেন্ট, যে পঞ্চগড়। তারপর আবার একই ক্ষেত্রে সাউদার্ন ডিস্ট্রিক্ট, মানে এইখানে নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন যা যা আছে এই চারটা একদম পুরো মুখস্থ রাখতে হবে। তো এটা মুখস্থ রাখা ইজিও বেসিক্যালি, যে ডিস্ট্রিক্ট প্রথমে আগে যদি চিন্তা করি, একদম নর্থে যেটা আছে পঞ্চগড়, আবার একদম নিচে গেলে কক্সবাজার, এটা তো একদম মানে টোটাল আগে অল টাইম কক্সবাজার থাকবেই। তারপরে সর্ব যে পূর্বের বা ইস্টার্ন ডিস্ট্রিক্ট, সেটা হলো বান্দরবান। এটা অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে সিলেট, আসলে সিলেট না, এটা বান্দরবান আসলে। কারণ ওই যে আমাদের ম্যাপের যে পাটা বের হয়ে গেছে, পাটা একটু বেশি পূর্বে চলে গেছে। So, ওই দিক থেকে বান্দরবান পেয়ে গেছে আর কি সবচেয়ে পূর্বের খেতাবটা। তারপরে ওয়েস্টার্ন বা একদম সর্ব পশ্চিমে যেটা, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ। তারপরে নর্দার্ন আবার যে থানা যেগুলো আছে, এখানে বেসিক্যালি থানা আর প্লেস, এই প্লেস হিসেবে এভাবে মনে রাখা লাগবে। এরকম তিনটা ক্যাটাগরি আছে আর কি এটার। তো তারপর থানার ক্ষেত্রে তেতুলিয়া, আর নর্দার্ন থানা, আর সাউদার্ন সেক্ষেত্রে হলো টেকনাফ। আবার ইস্টার্ন থানা হলো থানচি, এটা লাগে একটু মোটামুটি ইম্পর্টেন্ট এটা। আর ওয়েস্টার্ন থানা শিবগঞ্জ। আসলে এই কি বলবো, এটা সবটুকু ইম্পর্টেন্ট, এই যে যা যা এখানে আছে, কোনটা ছেড়ে কোনটা দিয়ে দিবে আমি বলতে পারতেছি না, বা কেউই বলতে পারবে না এখানে, যে কোনো একটা হুট করে চলে আসতে পারে। তো পুরোটাই দেখে রাখা লাগবে। তারপরে নর্দার্ন প্লেস যেটা আছে বাংলা বান্দা, তারপরে সাউদার্ন ইউনিয়ন যেটা আছে সেন্ট মার্টিন, আবার সাউদার্ন আইল্যান্ড বা সাউদার্ন সবচেয়ে একদম সর্ব দক্ষিণের যে স্থানটা ছেড়াদ্বীপ, বা একদম আইল্যান্ড, ওই দুইটাই আর কি ছেড়াদ্বীপ। তারপর দ্য ডিস্ট্রিক্ট অ্যাডজাসেন্ট টু বোথ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, রাঙামাটি, এই যে যেটা একটু আগে বললাম, যে কোন জেলাটা একই সাথে দুইটা দেশের বর্ডারের সাথে কানেক্ট করতেছে, রাঙামাটি, এটা ইম্পর্টেন্ট। তারপরে কোনো ধরনের বর্ডার শেয়ার করা নাই, একমাত্র সরি দুই মাত্র জেলা, ঢাকা আর বরিশাল, দুইটা জেলা। আর বিভাগও বলা যায়, হ্যাঁ বিভাগের ক্ষেত্রে বরিশাল বিভাগও তো মিলে নাই। ঢাকা বিভাগ এখন বেঁচে গেছে এই ময়মনসিং এর কারণে, ময়মনসিং একটা বিভাগ হয়ে গেছে, মাঝখান দিয়ে ময়মনসিং শেয়ার করে ফেলছে। তারপরে যেটা আসতেছে, যে বাংলাদেশ হ্যাজ বর্ডার্স উইথ ইন্ডিয়া এন্ড মায়ানমার, এটা তো আমরা সবাই জানি। আর বর্ডার লাইন ডিস্ট্রিক্ট কয়টা, 32টা। আর ইন্ডিয়ার সাথে 30টা, আর মায়ানমারের সাথে 3টা। মায়ানমারের সাথে 3টা, এটা একটু ইম্পর্টেন্ট, কারণ একটু কম সংখ্যা যেহেতু চলে আসতে পারে। তারপরে বাংলাদেশ ইজ সেপারেটেড ফ্রম মায়ানমার বাই দ্য নাফ রিভার, নাফ নদীর মাধ্যমে বাংলাদেশ আর মায়ানমারকে সেপারেট করা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে যেটা আসে, যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার কন্ট্রোল কন্ট্রাক্ট সাইন বাই শেখ মুজিবার, এটা লাগবে না, অত ইম্পর্টেন্ট না। আর এটাও ইম্পর্টেন্ট না। 6.5 border line. The place BDR recovers from BSF Padua 1991, এটা ইম্পর্টেন্ট। তারপরে দ্য ইন্ডিয়ান প্রভিন্স অ্যাডজেসেন্ট অফ বাংলাদেশ, এটা লাগবে না, ইম্পর্টেন্ট না। তারপরে যে ডিভিশনস অফ বাংলাদেশ, আহ 8টা ডিভিশন আছে, এটা তো সবাই জানি। প্রথম যে ডিভিশন ছিল ঢাকা, আর লাস্ট যে ডিভিশন হচ্ছে সেটা ময়মনসিং, এটা লেটেস্ট, একদম পুরা মানে সর্বকনিষ্ঠ বলা যায় ডিভিশনের ক্ষেত্রে ময়মনসিং। তারপরে স্মলেস্ট ডিভিশনও ময়মনসিং, আবার লার্জেস্ট ডিভিশন হলো চিটাগাং। তারপরে মোটামুটি এটা ইম্পর্টেন্ট, যে পপুলেশন ওয়াইজ না, এটা লাগবে না, বাট এইটুকু ইম্পর্টেন্ট আছে। তারপরে ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, যেটা 64টা ডিস্ট্রিক্ট, এটাও তো জানি। লার্জেস্ট ডিস্ট্রিক্ট রাঙামাটি, আর স্মলেস্ট ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, এই দুইটা ইম্পর্টেন্ট। তারপরে পপুলেশন ওয়াইজ লার্জেস্ট ডিস্ট্রিক্ট ঢাকা, এটা ইম্পর্টেন্ট। আর পপুলেশন ওয়াইজ স্মলেস্ট ডিস্ট্রিক্ট বান্দরবান, এটা ইম্পর্টেন্ট।
এই দুটার ক্ষেত্রে লাগে না, কারণ এটা একটু বিভাগের ক্ষেত্রে অত বেশি লাগে না, একদম স্পেসিফিক ক্ষেত্রে আর কি এটা একটু ইম্পর্টেন্ট। তারপরে যেটা আসে থানা বাস আর সিটি কর্পোরেশন, যেগুলা টোটাল থানা আছে 652টা, লাগবে না এটা, বাট লেটেস্ট যে থানাটা সেটা লাগবে, যে ঈদগাঁও থানা, কক্সবাজারের, মানে কক্সবাজার জেলার ঈদগাঁও থানাটা লেটেস্ট একদম সব, মানে 652তম থানা এইটা। এখন কোশ্চেন এটাও আসতে পারে যে 652তম থানা কোনটা, বা লেটেস্ট থানা কোনটা, এরকম আসতে পারে। আবার লার্জেস্ট এরিয়া শ্যামনগর, এটা লাগবে সাতক্ষীরার, এটা সবচেয়ে বড় এরিয়া বা থানা। স্মলেস্ট সাইজের দিক দিয়ে সবচেয়ে ছোট থানা হলো ওয়ারি, আর লার্জেস্ট দিক দিয়ে হলো শ্যামনগর। শ্যামনগরটা একটু ইম্পর্টেন্ট, আর এই ওয়ারিটা একটু ইম্পর্টেন্ট। লার্জেস্ট সিটি কর্পোরেশন হলো ঢাকা নর্থ, বাই পপুলেশনের দিক দিয়ে ঢাকা নর্থ, আর এরিয়ার দিক থেকে হলো গাজীপুর, এটা তো আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছি, সো এটা ইম্পর্টেন্ট। আর স্মলের সিটি কর্পোরেশন ইন পপুলেশন বরিশাল, এটা লাগবে না, অত একটা ইম্পর্টেন্ট না। তো থানার সিটি কর্পোরেশন থেকে এইটুকুই মোটামুটি। এখন যে ওভারঅল যদি সামারি বলি, সামারি যেগুলা আর কি এখানে যেটুকু আছে এগুলাই মোটামুটি একদম ইম্পর্টেন্টের মধ্যে বলা যায়। যে ডিভিশন 8টা, ডিস্ট্রিক্ট 64টা, থানা হলো 652টা, উপজেলা 495টা, মিউনিসিপ্যালিটি লাগবে না, সিটি কর্পোরেশন 12টা, এটা তো লাগবে। আর ময়মনসিংহ সিটি কর্পোরেশন হলো যে একদম লেটেস্ট যে সিটি কর্পোরেশনটা। তারপর নদী বন্দর কয়টা, এটা ইম্পর্টেন্ট, যে 50টা নদী বন্দর আছে। ল্যান্ড পোর্ট 24টা, এটাও ইম্পর্টেন্ট। তারপর ওপেন ল্যান্ড পোর্ট 16টা, অত ইম্পর্টেন্ট না। বাট সি পোর্ট কয়টা, 3টা, এটা ইম্পর্টেন্ট, পায়রা, মংলা, এটার জন্য কি ভুলে গেলাম, আচ্ছা যাই হোক, সামনে পাবো আবার মনে করবে না। তো তারপরে হলো যে গ্যাস ফিল্ড কয়টা আছে, 29টা, খুব একটা ইম্পর্টেন্ট না, লাগবে না। চা বাগান কয়টা, এতটা লাগবে না। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কয়টা, এটা লাগবে 3টা। আর হিলসা স্যাংচুয়ারি 6টা, এটা আনসার্টেন হইলে চলে আসতে পারে, বলা যায় না। তারপরে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, তাহলে বেসিক্যালি পড়তে হয়তো অনেকটা ওই যে একদম ক্লাস, মানে একদম পুরো প্রাইমারি লেভেলের মনে হতে পারে, যে একদম ওই লেভেলের, কারণ বাট ইউপিজিকে একটু ইজি থাকে, সো ওই ইজি ক্ষেত্রে আর কি ইজি জিনিসগুলো আর কি পড়ে আসা বেটার। অবভিয়াসলি এখন যদি অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটির হইতো তাহলে এত, মানে বেসিক, এত বেসিকও না, মানে এটা আসলে একদম বেসিকের মধ্যে যাচ্ছে তাও না, মানে মোটামুটি ভাসমান, মানে ভাসমান না, মিডিয়াম সমুদ্রে আছে, সমুদ্রের একদম মাঝামাঝি পর্যায়ে আছে। বাট একদম যদি অন্য অন্য কিছু হইতো তাহলে হয়তো আরো ডিপে পড়াইতাম, বাট যাই হোক। ন্যাশনাল ফ্ল্যাগের ক্ষেত্রে যেটা আর কি, যে প্রথম কত তারিখে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল, 2রা মার্চ 1971 সালে, এটা ইম্পর্টেন্ট, এটা আছে আসার মতো একটা জিনিস। তারপরে ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ ফার্স্ট রেজড ইন ঢাকা ইউনিভার্সিটি, বর্তমানে এটা লাগবে না, বাট কে রেজ করছিল সেটা আসার মতো, এস এম আব্দুর রব, তৎকালীন যেই ডাকসু ভিপি, ডাকসু ভিপি ছিল, মুসলিম ডাকসু ভিপি ছিল, শিওর না, যাই হোক, এস এম আব্দুর রব মনে হয় না ছিল ডাকসু ভিপি। যাই হোক, প্রথম পতাকা উত্তোলন করছিলেন উনি, একদম সর্বসম্মুখে। তারপর ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ ফার্স্ট রেজড আউটসাইড বাই বাংলাদেশ, বাংলাদেশ বাই দ্য পাকিস্তানি হাই কমিশন ইন কলকাতা। মানে 1971 সালের যুদ্ধের সময় প্রথম কলকাতার যে পাকিস্তান হাই কমিশন আছে ওইখানে বাংলাদেশের পতাকাটা প্রথম আর কি রেজ করা হয়েছিল, মানে বাংলাদেশের বাইরে। আর এটা রেজ করছিলেন বা যে উত্তোলন করছিলেন হলো এম হোসেন আলী, প্রথম যে উনি উত্তোলন করছিলেন। তারপরে ফার্স্ট ডিজাইনার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ শিবনারায়ণ দাস, অর্থাৎ ওই যে প্রথম যেই আমাদের পতাকাটা আছে, যে যেখানে লাল বৃত্তের মাঝখানে এই যে এখানে এই যে ম্যাপটা যেটা আছে, ওই ম্যাপ সহ যেটা ডিজাইনার ছিলেন, ওনার নাম হলো শিবনারায়ণ দাস। তো এই ক্ষেত্রে এগুলো একটু ইম্পর্টেন্ট, যে প্রথম পতাকার ডিজাইনার কে ছিলেন। তারপরে যে বর্তমান যে এই ফ্ল্যাগটা যেটা আসছে, এটার ডিজাইনার হলেন কামরুল হাসান, বর্তমান যে পতাকাটা আছে, তো এটাও ইম্পর্টেন্ট। আর মেজার অফ ফ্ল্যাগ, এটাও মাঝে মধ্যে চলে আসছে, ইম্পর্টেন্ট, 5:3। তো ফ্ল্যাগ ক্ষেত্রে এইটুকু ইম্পর্টেন্ট। তারপর হলো ন্যাশনাল অ্যান্থেম, যেটা সবাই জানি, আমার সোনার বাংলা, এটা রাইটারও কে এটাও আমরা জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে বা সরি মানে কোন ঘটনার প্রেক্ষাপটে উনি এই জাতীয় এই সঙ্গীতটা রচনা করছিলেন ওটাও আমরা জানি, যে বঙ্গভঙ্গ রদ নিয়ে বা রদের বিরুদ্ধে নিয়ে 1905 সালে লিখছিলেন এই গানটা, মানে উনি লিখছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তো এটা জানি। তারপরে 1312 লাগবে না। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, বঙ্গদর্শন পত্রিকাতে পাবলিশ হয়েছিল 1905 সালে, ওই যে বঙ্গভবন রদ করা নিয়ে আর কি। তারপরে এটা কোন বই থেকে নেওয়া হয়েছে, স্বরবিতান, সেকশন অফ গীত বিতান।
যাই হোক, আহ, এইটা ইম্পর্টেন্ট যে ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই সৈয়দ আলী আহসান, যেটার জাতীয় সঙ্গীতের একটা ইংলিশ ভার্সন আছে, ওই ইংলিশে ট্রান্সলেট কে করছে, ওনার নাম হলো সৈয়দ আলী আহসান। তারপরে ফার্স্ট ফিল্ম ইন হুইচ দ্য সং ওয়াজ ইউজড ওয়াজ ইন দ্য 1970 ফিল্ম জীবন থেকে নেয়া। এখানে একটা মজার বিষয় হলো, যখন জীবন থেকে নেয়া এই মুভিটা যখন বানানো হয় বা রিলিজ করা হয়, তখন এই মুভিতে এই জাতীয় সঙ্গীতটা প্রথম গাওয়া হয়েছিল, বাট তখন কিন্তু এই গানটা জাতীয় সঙ্গীত হিসেবে ছিল না। এটা জাতীয় সঙ্গীত পরবর্তীতে আর কি আসছে, স্বাধীনতার পরে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে এটা ডিক্লেয়ার করছি। বাট ওই সময় যখন এই গানটা বাজানো হয়েছিল তখন কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে ছিল না, অ্যাজ এ পার্ট অফ এ মুভি ওই হিসেবে এই গানটা ছাড়া হয়েছিল বা বাজানো হয়েছিল জহি রায়হান, এটা জহি রায়হানের মুভিতে। তারপরে কয়টা আহ, কি বলে এটা বেশ, যাই হোক, এটা লাগবে না। চরণ, আচ্ছা চরণ বুঝাইছে, হ্যাঁ চরণ ওটা লাগবে না, বাট এটা লাগবে যে প্রথম 10 চরণ বা প্রথম 10টা লাইনে যে আমরা আহ গেয়ে থাকি আর কি। মানে বেসিক্যালি যখন কোন একটা, নর্মালি আমরা প্রথম 10 চরণই গাই, অন্যান্য সময় আমরা হয়তো পুরোটা গাই। আচ্ছা না না না, ঠিক আছে। প্রথম 10 চরণটা আমরা বেসিক্যালি যে কোনো আহ রাষ্ট্রীয় দিবসে গাই। আর প্রথম 4 লাইন যেটা আছে ওটা আমরা নর্মালি যেই স্কুল কলেজের পিটি অ্যাসেম্বলি বা রেগুলার লাইফে ওইখানে যখন করা হয় তখন আমরা গাই আর কি। তো আচ্ছা, এখানে আরেকটা মজার ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্টটা হলো যে যখন জাতীয় সঙ্গীত ঠিক করা হবে বা জাতীয় সঙ্গীত যখন ঘোষণা করা হবে যে কোনটা জাতীয় সঙ্গীত, মানে ডিসাইড করা হয়েছিল যে কোনটাকে জাতীয় সঙ্গীত দেওয়া হবে, তখন নমিনেশনে আসলে বেসিক্যালি দুইটা গান আসছিল। একটা হলো যে এই আমাদের এটা বর্তমান যেটা আমাদের জাতীয় সঙ্গীত, সেটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আরেকটা ছিল যে কি জানি, আরে এখনই ভুলে গেলাম। আচ্ছা হ্যাঁ, ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, মানে দ্বিজেন্দ্রলাল রায়ের ওই গানটা। তো এখানে অনেক মানে আমাদের স্কুলের এক ম্যাডাম বলছিল, এটা হইতে পারে একটা কনস্পাইরেসি থিওরি হইতে পারে, যে বেসিক্যালি যে যখন এই গানটা ডিসাইড করা হয় যে এই গানটাই জাতীয় সঙ্গীত হবে, ওইটা হবে না। ওটার পিছনে কারণ ছিল এই যে ধনধান্যে পুষ্পভরা আমাদের আমাদের এই বসুন্ধরা ওই গানের একটা লাইন আছে বা একটা লিরিক্স আছে যে, আচ্ছা না ওইটা না, আসলে যাই হোক, একটা গানের লিরিক্স আছে, যে গানের লাইনটা হলো এরকম যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এটাকে ধনধান্যের নাকি মনে পড়তেছে না, হইতে পারে। জি ভাইয়া, এই গানেরই। তাহলে তো ভালোই। তো ওইটারই আর কি, ওই বেসিক্যালি ওই লাইনটার কারণেই, মানে ওই লাইনটাতে একটু বেশি তোমার দাম্ভিকতা দেখাইতেছে যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। তো ওই কারণেই নাকি আসলে, বা আর কোন কারণে হইতে পারে জানি না, বাট বলা হয়ে থাকে ওই কারণেই নাকি ওই গানটাকে বাদ দিয়ে পরবর্তীতে এই গানটাকে একদম দেখা এলো যে যেহেতু এই গানটা একদম পুরো কালচারটাকে ধরে আনতেছে, পুরো বাংলার সবকিছু ধরে আনতেছে, সেটা জাতীয় সঙ্গীত হয়ে যায়। তো এটা একটা ছোট্ট একটা ঘটনা, মানে পড়ার মাঝে মাঝে এরকম যদি একটু একটা দুটো আর কি বললে হয়তো বোর্ডম কেটে যেতে পারে, সেই ক্ষেত্রে একটু বলা, সিরিয়াসলি ধরে নেওয়ার দরকার নাই বা এরকম যে আসবে এমনও না এটা। আমার ল্যাপটপের যে কি হলো বারবার খালি সাউন্ড, ঠিক আছে আবার। যাই হোক, তো ওটাই আর কি, সিরিয়াসলি ধরে নেওয়ার কিছু নাই যে এমন আসবে ওটা বা এটা চলে আসবে কোন একটা পরীক্ষাতে, এমনও কিছু না। এগুলো জাস্ট একটা মানে ইতিহাস থেকে খন্ড বিখণ্ড কিছু ঘটনা, যেগুলা মানুষের বলা বা মুখে মুখে চলে আসছে। তো ওখান থেকে আমিও শুনছি, শুনে হয়তো আমিও তোমাদের জানালাম, তোমরা হয়তো কাউকে শোনাবো। এই আর কি, এটা এই পর্যন্তই বেটার, এটার কোনো দাপ্তরিক কাজে লাগবে না। যাই হোক, এরপরে আসে আর কি ন্যাশনাল এমব্লেম আর অফিসিয়াল লোগো। মানে আমাদের এই যে এটা হলো ন্যাশনাল এমব্লেম, লিখতে ভুলে গেছি, এটা ন্যাশনাল এমব্লেম আর এটা হলো অফিসিয়াল লোগো আমাদের। তো ন্যাশনাল এমব্লেমের যে ডিজাইনারটা, মানে এই যে এটা যে ডিজাইনারটা আছে, এই ডিজাইনারটা হলেন কামরুল হাসান। আর অফিসিয়াল যে লোগোটা আছে, এই যে এটার ডিজাইনার হলেন এন সাহা, এটাই। আর দেয়ার আর 4 স্টার্স ইন মনোগ্রাম অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আর বেসিক্যালি আমাদের এখানে 4টা স্টার আছে। ওই আমাদের যত জায়গায় যত কিছু ইউজ করি সবসময় আমাদের এই 4টা তারা ইউজ করা হয়। তো কেন জানি ইউজ করা, জানি না, কোনো একটা কারণ থাকতে পারে। তারপরে ন্যাশনাল পার্লামেন্ট, আমাদের যেই বর্তমান যেই আহ সংসদ ভবন যেটা আছে ওইটার, এটার লোকেশন কোথায় সবাই জানি, শেরে বাংলা নগরে। এটার স্থপতি বা আর্কিটেক্ট যিনি ছিলেন লুই আই কান, এটা অনেক ইম্পর্টেন্ট, এনার আর্কিটেক্টের নামটা খুব ইম্পর্টেন্ট। আর
বেসিক্যালি পার্লামেন্ট রিলেটেড জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে পার্লামেন্টটা আছে এরকম নান্দনিক পার্লামেন্ট এখন পর্যন্ত ধরা হয়ে থাকে। বেসিক্যালি এটা একদম যে ডিক্লেয়ার দাও না, বাট ধরা হয়ে থাকে যে এখন পর্যন্ত ওইরকম বা এত বিশাল এত সুবিশাল জায়গা নিয়ে এত জায়গা নিয়ে কোনো দেশের পার্লামেন্ট বানানো হয় না। বা এরকম যে আর্কিটেক্ট যে ডিজাইনটা আছে যে লেকের উপরে, যে আমাদের পার্লামেন্টটা কোন লেকের উপর আছে, যে ক্রিসেন্ট লেক, এই লেকটার উপরে যা আছে একদম ভালো মতো যে একটা সে একটা আর্কিটেক্টের যে নিদর্শনটা আছে, অন্যান্য কোনো পার্লামেন্ট গুলোতে এরকম সুন্দর নিদর্শনটা আসলে দেখা যায় না। তো যার কারণে আর কি আমাদের পার্লামেন্টটা বা সংসদ ভবনটা অনেক মানে আমরা আর কি বেসিক্যালি গ্রেটফুল এই মানুষটার কাছে যে এত সুন্দর একটা জিনিস বানিয়ে দেওয়া গেছে আমাদের জন্য। তো এটার কনস্ট্রাকশন প্রথম শুরু হয়েছিল 1961 সালে, 1961-এ, অর্থাৎ স্বাধীনতার আগে থেকেই শুরু হয়েছিল এটা কনস্ট্রাকশন। আর পরবর্তীতে 1982 সালে এটা ইনগ্রেশন করছিল আব্দুস সাত্তারের মাধ্যমে। আর যে এই যে চারপাশে যে লেকটা আছে, লেকের নামটা ইম্পর্টেন্ট, ক্রিসেন্ট লেক, এই নামটা ইম্পর্টেন্ট। তারপরে যেটা আসে যে বাংলাদেশ ন্যাশনাল মেমোরিয়াল বা আমাদের যে স্মৃতিসৌধ যেটা আছে, এই যে এটাই নবীনগরে সাভারে, এটার সম্পর্কেও আমরা প্রাইমারি লেভেল থেকে আমরা জেনে আসতেছি। ওই যেটুকু জেনে আসতেছি ওইটাই মোটামুটি জেনে থাকলেই বেটার। আর এর পাশাপাশি আর একটু হালকা পাতলা কিছু জেনে থাকা যায়, যেমন কই আছে নবীনগর, এটা তো জানি। আর্কিটেক্ট সৈয়দ মইনুল হোসেন, এটাও আমরা জানি। হাইট 150 ফিট। 150 ফিট এটা জানলেই বেটার, বা এটা জানাই আফ। অত মিটার টিটার লাগে না, বাট কপাল খারাপ থাকলে চলে আসতে পারে যে কত মিটারের অপশনও চলে আসতে পারে। সো জেনে থাকা বেটার। আর এটা আরেকটা যে নাম আছে যে সম্মিলিত প্রয়াস বা কালেকটিভ এফোর্ট, এভাবে তো যেহেতু আসবে না, এটা ইংলিশে এই জিনিস এই হিসেবে আসবে যখন এমসিকিউ তার বিবির জিকেতে। তারপরে এটা ফাউন্ডেশন লেড বাই শেখ মুজিবুর রহমান ইন 1972-তে, প্রথম যেটা মানে উদ্বোধন বা কাজের যে শুরুটা করা হয়েছিল 1972 সালে। বাট পরবর্তীতে এটা 1982 সালে আবার সরি 1982 সালে এটা ফাইনালি শেষ হয়েছিল, মানে কাজটা শেষ হয়েছিল একদম। আর এটা তখন উদ্বোধন করছিলেন প্রেসিডেন্ট তৎকালীন হুসেন মোহাম্মদ এরশাদ। তারপরে যেটা আছে যে 7টা পিলার বা 7টা স্তম্ভ নিয়ে আর কি, 7টা ট্রায়াঙ্গুলার স্তম্ভ আছে, 7টা ট্রায়াঙ্গুলার স্তম্ভ নিয়ে এই স্মৃতিসৌধটা গঠিত। যে 7টা, এই 7টা স্তম্ভ আমাদের বেসিক্যালি 7টা ঘটনা প্রবাহকে ইঙ্গিত করে, একদম 1947 থেকে 1970 পর্যন্ত যেই ঘটনা প্রবাহ গেছে প্রত্যেকটা, এই যে এক একটা 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 করে সবগুলো এই ঘটনা প্রবাহকে রিপ্রেজেন্ট করে করে, মানে একদম সূচনা থেকে শুরু হয়ে এইভাবে আসছে। জিনিসটা সুন্দর, ভালো লাগে জিনিসটা দেখতে এইভাবে। আমার আসলে এই অ্যাঙ্গেল থেকে দেখতে বেটার লাগে। তো যাই হোক, এখন যেটা দেখবো সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন জায়গার বা বিভিন্ন অঞ্চলের প্রাচীন নাম বা পুরাতন নাম আর বর্তমান নাম, এটা ইম্পর্টেন্ট, এটা চলে আসে। তো এখানে আসলে যা যা আছে সবগুলাই ইম্পর্টেন্ট। তার মধ্যেও যদি আবার মোস্ট ইম্পর্টেন্ট বলি, সেগুলোর মধ্যে যদি থাকে যে ঢাকা, যা আগের নাম ছিল জাহাঙ্গীরনগর, এটা আমরা একদম মানে তোতা পাখির মতো আমাদের জানা আছে। ঢাকা, তারপর চিটাগাংটাও সবাই জানি, ইসলামাবাদ, খুলনাটা কমপ্লিট সবাই জানি, জাহানাবাদ। তারপর সেন্ট মার্টিন, এটা ইম্পর্টেন্ট, নারিকেল জিঞ্জিরা, এটা 9-10 থেকে দেখে আসতেছি নামটা। নামটা ভালো লাগে, মানে নামটার সাথে নারিকেল জিঞ্জিরা নামটার সাথে একদম ওই অঞ্চলের মানে আবহাওয়ার বা জিওগ্রাফির মিল আছে, প্রচুর পরিমাণ নারকেল পাওয়া যেত আগে। তারপর যাই হোক, তারপর বরিশাল চন্দ্রদ্বীপ, এটাও ইম্পর্টেন্ট। সিলেটেরটা জালালাবাদ, এটাও ইম্পর্টেন্ট। ফেনীরটাও ইম্পর্টেন্ট, শমশেরনগর। ময়নামতিরটাও ইম্পর্টেন্ট, রোহিতগিরি। আবার না, ঠিক আছে। তারপর মহাস্থানগড়, পুনর্বর্ধন ইম্পর্টেন্ট। বাগেরহাট, খলিফাবাদ ইম্পর্টেন্ট। দিনাজপুরেরটাও ইম্পর্টেন্ট, গন্ডোয়ানা ল্যান্ড। সোনারগাঁওটা ইম্পর্টেন্ট, সুবর্ণগ্রাম। তাহলে পুরোটাই ইম্পর্টেন্ট, কোনটাকে আলাদা বলতে দেখানোর মতো নাই, সবগুলো ইম্পর্টেন্ট এখানে। আহ হ্যাঁ, সবই ইম্পর্টেন্ট, আসলে বাদ দিতে পারতেছি না এই জায়গা থেকে। সবগুলো একটু মানে যে কোনো একটা চলে আসতে পারে, কুমিল্লাও চলে আসতে পারে, যে কুমিল্লা আগের নাম কি ছিল, ত্রিপুরা। ত্রিপুরা হওয়ার রিজন আছে। আচ্ছা, এখানকার একটা ঘটনা বলি, তাহলে একটু হয়তো জান নলেজ শেয়ার হবে আর কি জিনিসটা। বেসিক্যালি কুমিল্লা ত্রিপুরা যে প্রভিন্সটা আছে, বর্তমান যে এই ভারতের যে ত্রিপুরা, সেই ত্রিপুরারই অংশ ছিল কুমিল্লা। সেখান থেকে যখন র্যাডক্লিফ সাহেব যখন একদম তার মানে কলমের দাগ দিয়ে যখন সে পুরা ভারতবর্ষকে ভাগ করে দিল, তখন কুমিল্লার উপর দিয়েও সে দাগ টেনে দিচ্ছে, মানে ত্রিপুরার উপর দিয়েও দাগ টেনে দিচ্ছে। তো দাগ টেনে দেওয়ার কারণে ওই কুমিল্লাটা আমাদের অঞ্চলে পড়ে গেছে। আর ত্রিপুরার কিছু অংশ আমরা পেয়ে গেছি আর কি বেসিক্যালি। মানে ত্রিপুরা কপাল খারাপ, যারা আমাদের প্রভিন্স থেকে এই অংশটা আমাদের দিয়ে দেওয়া লাগছে, এটাই আর কি। তারপরে যশোর, খলিফাতাবাদ, আচ্ছা এগুলো তো ইম্পর্টেন্টই সবটুকুই। তারপরে যদি দেখি রিভার্স অফ বাংলাদেশ, এটা অনেক ইম্পর্টেন্ট। আর এটা আমি আমার মানে
এখন পর্যন্ত আমি এগুলা মানে আয়ত্ত করতে পারিনি, মানে রিভারের ক্ষেত্রে আমি খুবই কাঁচা। মানে আমি নিজে এটা কি বুঝাবো, এটা হচ্ছে বেসিক্যালি আমার কাছে মনে হয় যে এটা পুরোটা মুখস্থ রাখাই বেটার আসলে। কারণ মানে কিছু কিছু আবার জিনিস ইজি আছে, যেমন আহ 57টা ট্রান্সবাউন্ডারি, মানে এই ফ্যাক্ট গুলো ইজি। বাট কোন নদী কোন জায়গায় মিলিত হয়েছে এগুলো আর কি আমার একটু প্যারা লাগে। যাই হোক, এগুলো ইম্পর্টেন্ট যে 57টা ট্রান্সবাউন্ডারি নদী আছে, অর্থাৎ 57টা নদী আছে, যে নদীগুলা শুধু বাংলাদেশের মধ্যে না, বাংলাদেশের বাইরে অন্যান্য দেশগুলোর সব মধ্য দিয়ে আসতেছে, যেমন ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা। এই নদীগুলা ট্রান্সবাউন্ডারি নদী, অনেকগুলা দেশ পার হয়ে আসতেছে। যেমন ব্রহ্মপুত্র আসতেছে আমাদের একদম ওই হিমবাহ থেকে, গাঙ্গোত্রী হিমবাহ থেকে আসতেছে। পদ্মাও আসতেছে আমার কোনো না কোনো তিব্বতের কোনো একটা অঞ্চল, বা আহ বলা যায় যে ভারতের কোনো একটা অঞ্চল থেকেই, মনে নেই আমার। যাই হোক, তারপরে দ্য নাম্বার অফ আইডেন্টিক্যাল রিভার্স বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, মানে বাংলাদেশের ইন্ডিয়ার মধ্যে প্রবাহিত হইতেছে 54টা নদী, মানে 57টা ট্রান্সবাউন্ডারি নদী, 54টা, এই 54টাও ট্রান্সবাউন্ডারি নদী, মানে যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়া শেয়ার করতেছে, বাট মানে 54টা বাংলাদেশ আর ইন্ডিয়া শেয়ার করতেছে, বাকি যেই কটা থেকে 57টা, যে সরি 3টা, ওই 3টা নদী মানে আরো অন্যান্য দেশ থেকেও আসতেছে, ওই তিব্বত তিব্বত চায়না মাইনা ওখান থেকে আসতেছে আর কি। যেমন ব্রহ্মপুত্র ওই তো চায়নার ওইখান থেকে গাঙ্গু চায়না, সরি তিব্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে আসতেছে। যাই হোক, তারপরে রিভার্স এন্টারিং বাংলাদেশ ফ্রম মায়ানমার, মানে মায়ানমার থেকে আমাদের দেশে 3টা নদী প্রবেশ করছে, নাফ, মাতামুহুরি আর সাঙ্গু। ইন্টারন্যাশনাল রিভার ব্রহ্মপুত্র, এই যে যেটা ব্রহ্মপুত্র বললাম, তিব্বতের ওখান থেকে উৎপত্তি। এটা হলো একদম ইন্টারন্যাশনাল রিভার, মানে এটা একসাথে অনেকগুলো দেশের মধ্যে হয়ে আসতেছে। আর এই নদীটা অনেক ইন্টারেস্টিং একটা নদীও। তারপরে গোমতী রিভার ইজ কল্ড দ্য সরো অফ কুমিল্লা, মানে কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। এটা মোটামুটি ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি। তারপরে বিল ডাকাতে ইজ কল্ড রিভার অফ দি ওয়েস্ট, লাগবে না, অত ইম্পর্টেন্ট না। তারপরে মিজেরি অফ বেঙ্গল বা দামোদর রিভার, মানে বাংলার যে দুঃখ বলা হয়, খুব একটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা বেটার। তারপরে এটা ইম্পর্টেন্ট, চাকতাই খাল, এটা নদী না হয়ে খাল, বাট তাও চট্টগ্রামের দুঃখ আর কি, এটা বেসিক্যালি মানে পানি উঠে অনেক ঝামেলা করে। যাই হোক, তারপরে হলো হারিয়াভাঙ্গা হুইচ ডিভাইড বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, মানে এই নদীটা বাংলাদেশ আর ভারতের মধ্যে বর্ডারের উপর দিয়ে গেছে, এখন পুরো নদীটা বাংলাদেশ আর ভারতে ডিভাইড করে দিচ্ছে আর কি। তারপরে গাবখান রিভার বা যেটা ঝালকাঠিতে আছে সেটা সুয়েজ ক্যানাল বলা হয় বাংলার, কেন বলা হয় জানি না আমি। যাই হোক, ও এগুলো আর কি দেখলেই মোটামুটি পারবা যে হালদা রিভার ইজ দ্য অনলি রিভার দ্যাট ফিশ ব্রিডিং এর জন্য বাংলাদেশে আছে। মানে এখানে আর কি ফিশ ব্রিডিং করা হয় হালদা নদীতে। এই হালদা নিয়ে তো অনেক মুভি টুভিও আছে। সো মুভি দেখলেই বুঝবা যে কেন মোটামুটি একটু ইম্পর্টেন্ট, হালদাটা একটু ইম্পর্টেন্ট আছে। আর নাফ নদীটাও ইম্পর্টেন্ট, যেহেতু বাংলাদেশ আর মায়ানমারকে আলাদা করতেছে। দুইটা নদী বাংলাদেশের সাথে দুইটা দেশকে আলাদা করতেছে, একটা হলো নাফ নদী আর একটা হলো হারিয়াভাঙ্গা। ওই জন্য দেখলাম, যাই হোক হারিয়ে ফেলছি। এই যে, আচ্ছা, শেষ হয় নাই, এখনো নদী আরো আছে। দ্য মেইন রিভার পোর্ট অফ বাংলাদেশ ইজ নারায়ণগঞ্জ, যেটা প্রধান যে নদী বন্দর নারায়ণগঞ্জে আছে। তারপর কর্ণফুলী ইজ দ্য অনলি রিভার ক্যাপেবল টু প্রডিউসিং ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ। এটা একটু ইম্পর্টেন্ট, যেহেতু একমাত্র খরস্রোতা নদী কর্ণফুলীটা, যে কারণে কর্ণফুলীর ওই উপরে আমরা মানে বেসিক্যালি ভারত বাংলাদেশের চারদিক দিয়ে ড্যাম ট্যাম বানায় রাখছে, আমরাও একটা ড্যাম বানাইছি, সেই ড্যামটা আমাদের নিজেদের দেশের মধ্যে বানাইছি। আহ হ্যাঁ, বলতে পারো যে ওই ড্যাম থেকে আমরা ইলেকট্রিসিটিও পাইতেছি। এট এ টাইম এটা একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডাস্ট প্রবলেমও আছে। মানে ইউনিভার্সিটি লেভেলে যখন তোমরা এই করবা তখন এই জিনিসটা বুঝবা যে ওই কর্ণফুলী ড্যামের কারণেও আসলে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। ওই অঞ্চলের অনেক মানুষ ওই জায়গা ছেড়ে চলে গেছে, মাইগ্রেট করে চলে গেছে। তো এরকম, যাই হোক, মানে বাতির আলোর বাতির নিচে তো অন্ধকার থাকবেই। তো এটাও আর কি অনেকটা এরকম। তো যাই হোক, কর্ণফুলী নদীর ওই ড্যামের কারণে আমরা বিদ্যুৎ প্রবাহ, সরি বিদ্যুৎ আহ পাইতেছি, ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারতেছি। জলবিদ্যুৎ প্রকল্প একটা আমাদের। তারপরে কর্ণফুলী ইজ লোকেটেড অন দ্য রিভার অফ কাপ্তাই হাইড্রো পাওয়ার স্টেশন, থাকবে না, অত ইম্পর্টেন্ট না। নেম অফ ইন্ডিয়ান পার্ট অফ ব্রহ্মপুত্র রিভার ইজ দিঘি, অত ইম্পর্টেন্ট না। লাগবে না, লাগবে না। ও আচ্ছা, এটা লাগবে, নদীর নাম আর জেলার নাম একই, ফেনী, ফেনী ডিস্ট্রিক্ট, মানে নামও নদী, জেলাও নদী। তারপরে যেটা আছে যে রিভার্স অফ বাংলাদেশ টু ইন্ডিয়া এন্ড ব্যাক টু বাংলাদেশ, মানে যেই নদীগুলা
বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেছে, আবার সে ব্যাক করে আবার বাংলাদেশে ফিরে আসছে, মানে বাংলার মায়াটা ছাড়তে পারে নাই। এরকম 4টা নদী আছে। আরেকটা নদী আছে, সেটা মায়ানমারে যে আবার ফিরে আসছে, ওটা সম্ভবত নাফ নদী হইতে পারে, বা হালদা নাকি জানি না, মনে নেই কি জানি এটা নাম। তো যাই হোক, এই 4টা হলো যারা আবার বাংলাদেশ থেকে ভারতে যে আবার ফিরে আসছে: আত্রাই, মহানন্দা, পূর্ণভাবা, আর টাঙ্গো। টাঙ্গো কি জানি হইতে পারে। তারপরে রিভার আত্রাই চরণবিলের উপর দিয়ে গেছে। তারপর কুলিক, যেটা এন্টার্স ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ, ওয়ান রিভার ইন্ডিয়া। আচ্ছা, এই একটা নদী যেটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করে আর কি, একটাই নদী গেছে। তারপরে বরাক নদী, এটা ইম্পর্টেন্ট যেহেতু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে একটা নদী গেছে। তারপরে আর লাগবে না, এগুলো তো ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই যে মিটিং প্লেস যেগুলো আছে, এটা আসলে যা আছে পুরোটাই ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দিতে পারবো না। কুশিয়ারা সুরমা কোথায় মিলছে? আজমিরিগঞ্জে। এটা আসলে ম্যাপ আকারে দেখা গেলে হয়তো একটু ইজি লাগতো। ম্যাপটা হয়তো যদি পারি নেক্সট ক্লাসে দেখাবো নি। তারপরে মিলিত হওয়ার পরে তাদের যে নাম, সেটা হলো কালনি। তিস্তা যমুনা মিলছে হলো চিলমারি গাইবান্ধাতে, ব্রহ্মপুত্র নাম হয়ে গেছে। পদ্মার যমুনা মিলছে হলো গোয়ালন্দা অ্যান্ড দৌলতদিয়াতে, নাম হয়ে গেছে পরে পদ্মা। পদ্মার মেঘনা আবার মিলছে চাঁদপুরে, সেখান থেকে আবার নাম হয়েছে মেঘনা। মানে এরকম পড়তে থাকলে আসলে সারাদিন লাগবে, মাথার মধ্যে উপর দিয়ে যাবে। তো এটা বেটার হয় আসলে যদি মুখস্থ করে নেওয়া যায়। এটা আরো সহজ টেকনিক আছে, ম্যাপ আকারে দেখাইলে হয়তো ভালো লাগবে। নেক্সট ক্লাসে ট্রাই করবো ম্যাপ আকারে দেখানোর। এইটা আর সেক্টরেরটা যদি পারি তাহলে দেখাবো। আচ্ছা, তারপরে ড্যাম তো আসলে ইন্ডিয়া অনেকগুলোই বাড়ছে, তার মধ্যে দুই একটা ড্যাম আর কি একটু ইম্পর্টেন্ট দেখার মতো, যেমন ফারাক্কা, তারপর টিপাই মুখ বাঁধ, এইগুলো একটু দেখলেই এনাফ। যেমন ফারাক্কা বাঁধটা কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে। এখন এখানে আরেকটা মজার ফ্যাক্ট আছে, যে আমরা মনে করি এই ফারাক্কা বাঁধের কারণে, মানে এটা তো ইন্ডিয়া, এই পাশটা ইন্ডিয়া আর এই পাশটা তো বাংলাদেশ, যেহেতু পানি ছেড়ে দিচ্ছে, বা ধরে নিয়ে হইতে পারে উল্টা পাল্টা, না এটাই আসলে হবে বাংলাদেশ। তো আমরা তো মনে করি যে আসলে পানি ছেড়ে দিচ্ছে এদিকে, বাংলাদেশ ডুবে যেতেছে। এখন মুদ্রার ওই পাশেও আসলে ঝামেলা হয়। ঝামেলাটা এই পাশে মানে ওয়েস্ট বেঙ্গলে হয় না, ঝামেলাটা হয় আসলে আর একটু উত্তরে, যে ওই পাশে গিয়ে যে বিহারে হয়। বিহার যে প্রভিন্সটা আছে, বা ইউপি যে প্রভিন্সটা আছে, বিহার তো প্রভিন্স না, মানে উত্তরপ্রদেশের ওই অঞ্চলগুলো যেখানে আছে, ওই অঞ্চলে নদীর পানি ঘাটতি দেখা যায়। এখন ওই অঞ্চলের যেই মানে চিফ মিনিস্টার বা ওই অঞ্চলের যে মানুষরা আছে, তারাও চায় এই ফারাক্কা বাঁধটাকে বন্ধ করে দেওয়া হোক, বা এটা ডিমোলিশ করে দেওয়া হোক, বা একটা কিছু ব্যবস্থা করা হোক। কারণ তাদের অঞ্চলেও প্রচুর পরিমাণে দেখা যায় যে পানি শূন্যতা দেখা যায়, মানে নদীর পানি শুকিয়ে যায়, বা হুট করে আবার পানি বন্যা হয়ে যায়, কারণ যেহেতু যে মাঝখান দিয়ে লাগিয়ে রাখছে, তো ওইখানেও মাঝে মধ্যে পানি উপচে পড়ে হালকা বান হয়। যেহেতু একটু নর্দার্ন এরিয়াতে ওই অঞ্চলটা একটু খরস্রোতা থাকে, ওই অঞ্চলতে পানির প্রবাহটাও একটু বেশি থাকে, যার কারণে আলটিমেটলি ওই অঞ্চলের মানুষের সমস্যা হইতেছে। বেসিক্যালি একটু আগে যেমন বললাম, কর্ণফুলী নদীর উপরে যে বাঁধ দেওয়ার কারণে আমাদের দেশে যে বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহ হইতেছে, আমরা মনে করি এটা, বাট এট এ টাইম ওই অঞ্চলের মানুষগুলোর যেমন প্রবলেম হইতেছে, ঠিক সেম ভাবে এই ফারাক্কা বাদেও ঝামেলা ওই পারেও হইতেছে। বাট ইন্ডিয়া এটা আসলে হয়তো দেখাইতেছে না, বা ওইভাবে মানে প্রকাশ করতেছে না, বা এই ওয়েস্ট বেঙ্গলের চাপের কারণেই, মানে মমতার চাপের কারণে এই ফারাক্কার এই জিনিসটা আসলে ব্যবস্থা হইতেছে না। মানে এটা আসলে শুধু সবার জন্য এটা মাথা ব্যথা, এটা শুধু যে আমাদের জন্য মাথা ব্যথা তা না, একমাত্র ওয়েস্ট বেঙ্গল একটু আরামে আছে, বাকি তাছাড়া ইন্ডিয়ার নিজের জন্য এটা মাথা ব্যথা। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট বললাম। তো যাই হোক, এরপরে এটা কনস্ট্রাকশন 1961, কমপ্লিট হয়েছে 1974-এ। তারপরে এক্সপেরিমেন্টালি 1971 হয়েছিল, অত লাগবে না, 1961টাই ইম্পর্টেন্ট। আর এইখানে ডিস্টেন্সটা হলো 16.5 কিলোমিটার, অত ইম্পর্টেন্ট না, বাট এইটা অনেক ইম্পর্টেন্ট যে ভাসানী লং মার্চ করছিল কত তারিখে? 1976-এর 16ই মার্চ লং মার্চ করছিলেন একটা, যেটাকে আমরা ফারাক্কা ডে হিসেবে পালন করে থাকি, 16ই মে। তো তারপরে আসা হলো টিপাই মুখ বাঁধ। এটা আর কি আমাদের ওই সিলেটের ওই অঞ্চলটাতে পড়ে গেছে, মানে মেঘালয়, আসাম, মণিপুর, ত্রিপুরা ওই অঞ্চলটাতে পড়ে গেছে। তো এইখানে এটাও একটু দেখার মতো জিনিসই। যেমন সিলেটের যেই বন্যা হয়েছিল 2022 কি 22-এই, তো যতদূর মনে পড়ে, হ্যাঁ 22-এ হইলো। হ্যাঁ, 22-এ। তো ওইটা সময় আসলে বেসিক্যালি টিপাই মুখের বাঁধটার জন্য কিছুটা দায়ী ছিল, মানে হুট করে একটা সিলেটে বন্যা চলে আসলো। তো যাই হোক, তো এটার লোকেশন হলো কি মণিপুর স্টেট অফ ইন্ডিয়া, বরাক নদীর উপর দ্বারা এটা করছে, লেন্থ লাগবে না, হাইটও লাগবে না। লোকেশন যেটা হলো যে তুই ভাই অ্যান্ড বরাক নদীর উপর দিয়ে গেছে। কনস্ট্রাকশন স্টার্টেড হয়েছিল 2005 সালে। ওইটুকুই এনাফ। আর বাংলাদেশ বর্ডার থেকে 100 কিলোমিটার দূরে, অনেক দূরে আছে।
তারপরেও আসলে ইফেক্ট পড়ে। তারপরে যেটা আর কি সি পোর্টস বা যেই সমুদ্র বন্দর যেটা বলতে পারি, আমাদের দেশের 3টা সমুদ্র বন্দর আছে। এই যে চট্টগ্রাম সমুদ্র বন্দর, মহা সমুদ্র বন্দর, আর একটা হলো পায়রা সমুদ্র বন্দর। তো 3টা, এই 3টা নাম রাখা লাগবে। আর ফোর্থ আরেকটা হইতেছে, এটা হলো মাতারবাড়ি সি পোর্ট ইজ অন দ্য ওয়ে। তারপরে যেটা চট্টগ্রাম সি পোর্ট রিলেটেড যেগুলো ইনফরমেশন সেগুলো জেনে রাখবে, যে প্রথম সমুদ্র বন্দর এবং সবচেয়ে বৃহৎ সমুদ্র বন্দর যেটা, আর এস্টাবলিশ হয়েছিল 1887 সালে। এখন বর্তমানে এটা কন্ট্রোল বাংলাদেশ নেভি, লাগবে না, এটা অত ইম্পর্টেন্ট না। লোকেশন ইম্পর্টেন্ট, মোটামুটি কর্ণফুলী নদীর পাশে ইম্পর্টেন্ট বলা যায়। গেটওয়ে অফ বাংলাদেশ ইজ কল্ড চট্টগ্রাম সি পোর্ট, অর্থাৎ এটাকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়। তারপরে মংলা সি পোর্ট, এটা সেকেন্ড সি পোর্ট বাংলাদেশের। ইনিশিয়ালি নেম ওয়াজ চলন পোর্ট, লাগবে না, অত ইম্পর্টেন্ট, বাট এস্টাবলিশমেন্ট লাগবে 1950-তে। আর লোকেশন কোথায়? মংলা, রামপাল, বাগেরহাটে। তারপরে পায়রা সমুদ্র বন্দর যেটা থার্ড, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ অ্যান্ড দ্য ফার্স্ট সিপোর্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, মানে এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যেই সিপোর্টটা ছিল, 2016 সালে এটা এস্টাবলিশ হয়েছে। আর এটা বেসিক্যালি পটুয়াখালীতে লোকেশন। এইটুকুই আনাপ এটার জন্য। তারপরে যদি আমরা দেখি বাংলাদেশের দ্বীপগুলা, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর দ্বীপ আছে, যেমন এই যে সেন্ট মার্টিন, ভালোই লাগে দেখতে, যাইতেও ভালো লাগে। যাই হোক, তো আহ দ্বীপগুলো সম্পর্কে যদি একটু ধারণা রাখা যায়, যেমন সেন্ট মার্টিন দ্বীপ ইজ দ্য অনলি যেটা আইল্যান্ড, যেটা হলো কোরাল দ্বীপ বলা হয় বাংলাদেশের। আর এটা আগের নাম তো বললাম, যে নারকেল জিঞ্জিরা এটা। তারপর আরেকটা আছে কুতুবদিয়া আইল্যান্ড, যেটা আর কি ফেমাস ফর ইটস লাইট হাউস, মানে একমাত্র যে বাতিঘর বাংলাদেশের, বাতিঘর সহ একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম হলো কুতুবদিয়া। এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্লাস আমার জন্য একটা মজার জিনিস, কারণ আমরা যখন কলেজে, আমি যখন একটা কুইজ করছিলাম আদমজীতে গেছিলাম, তখন এই কোশ্চেনটা আসছিল। ভালোই লাগে মনে, এই জিনিসটা দেখলাম মাঝে মধ্যে একটু। তো যাই হোক, তারপর হলো মহেশখালী ইজ দ্য অনলি হিলি আইল্যান্ড ইন বাংলাদেশ, মানে একমাত্র পার্বত্য দ্বীপ যেটা। সো এটাও ইম্পর্টেন্ট, কুতুবদিয়াটাও ইম্পর্টেন্ট, সেন্ট মার্টিনাটাও ইম্পর্টেন্ট। তারপরে আবার যে ফার্স্ট ডিজিটাল আইল্যান্ড ইজ ইন দ্য কান্ট্রি, এটা আসলে বাদ পড়ে সেটা ভোলাই হবে। মানে ভোলা, ওইটা যদি নাও জানা থাকে তাহলে এটা ইম্পর্টেন্ট, যে ভোলা হলো লার্জেস্ট আইল্যান্ড ইন বাংলাদেশ। তারপরে অনলি আইল্যান্ড ডিস্ট্রিক্ট ভোলা, এটাও যে একমাত্র জেলা ভিত্তিক, মানে দ্বীপ জেলা যেটাকে বলা হয়, বা আইল্যান্ড ডিস্ট্রিক্ট, সেটা হলো ভোলা। তারপরে সন্দ্বীপ ইজ লোকেটেড চিটাগাং, লাগবে না। হাতি আইল্যান্ড ভাসানচর ইজ লোকেটেড ইন লোহাই, লাগবে না। সাউথ তালপুর, দক্ষিণ তালপট্টি ওয়াজ দ্য অনলি ডিসপিউটেড আইল্যান্ড বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। এই দক্ষিণ তালপট্টি নিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে অনেক ক্যাচাল লেগে থাকতো, এটা পরে আবার ডুবেও গেছে, এটা কেউই পায়নি আসলে। যাই হোক, তারপরে হলো চর, বিল, হাওর বাউর যা যা আছে এগুলো একটু, যেমন চর পুখরি মুখরি, আর চর মনপুরা লোকেটেড ইন ভোলা ডিস্ট্রিক্ট। সো চর মনপুরাটা আর চর পুখরি মুখরিটা একটু ইম্পর্টেন্ট। আর এটার তারপরে মুহুরী চর ইজ লোকেটেড ইন ফেনী ডিস্ট্রিক্ট, এটা অত লাগে না। ভাসানচর এটা লাগে নোয়াখালীতে, এটা লাগে। তারপরে চর আলেকজান্ডার লাগবে না। দুবলার চর এটা একটু লাগবে। এই 3টা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে যে বিল গুলা আছে, যে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট বিল, এটা তো আমরা একদম মানে ছোটবেলা থেকে মুখস্থ করে আসতেছি, চলন বিল নাটোরের। নাটোর, নাটোর না, নওগাঁ। মানে অনেকগুলো জায়গা নিয়ে আছে আসলে, বেসিক্যালি নাটোর, পাবনা, অনেকগুলো জায়গাতে আছে। যাই হোক, তারপরে ভবদহ বিল লোকেটেড ইন যশোর। বর্ডার বিল অফ বাংলাদেশ, তামা বিল, মানে ভারত আর বাংলাদেশের সাথে বর্ডারের মধ্যে পড়েছে তামা বিলটা। সো এটা একটু ইম্পর্টেন্ট। তারপরে দ্য নেম অফ দ্য রিভার ফ্লোয়িং থ্রু দ্য চলন বিল, আত্রাই নদী, মানে চলন বিলের উপর দিয়ে আত্রাই নদীটা আর কি প্রবাহ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আর কি এটা একটু ইম্পর্টেন্ট। তারপরে হিলস অ্যান্ড মাউন্টেন্স অফ বাংলাদেশ, যে বাংলাদেশের যে নর্থ ইস্টার্ন যে অঞ্চলটা আছে, মানে পার্বত্য চট্টগ্রাম এর মধ্যে যেটা পড়ছে, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, আর উপরের দিকে একটু মানে সিলেটের অঞ্চলটাতে পড়ে গেছে কিছু হিল, যেমন সিলেটের ওই অঞ্চলগুলোতে সুনামগঞ্জে পড়ছে হালকা পাতলা, আর একটু পড়ে গেছে আমাদের যেই ময়মনসিংহ এর উপরে বা নেত্রকোনার ওই অঞ্চলটাতে, মানে টুকটাক কিছু পাহাড় আমরা পাইছি। তো আমাদের বাংলাদেশের বেসিক্যালি এই 3 অঞ্চলেই তো পর্বত, বা পর্বত তো বলা যায় না, পাহাড়, মানে পাহাড়ি এলাকা আর কি। তো ওইটাই আর কি, নর্থ ইস্ট ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ আর কভার্ড বাই হিলস। মানে বেসিক্যালি নর্থ ইস্টে যে 3টা ডিস্ট্রিক্ট আছে, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চলটা, বা চিটাং হিল ট্র্যাক্টস যেটা বলা হয়,
বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ওই তিনটাই। তারপর আবার লার্জেস্ট হিল অফ বাংলাদেশ গারো হিল, যেটা আর কি ময়মনসিংহে আছে। এটা হিল, পাহাড়, পর্বত না। হাইয়েস্ট পিক অফ বাংলাদেশ, এটা আবার তাজিংডং, এটা আবার পর্বত। হুম। তারপরে সেকেন্ড হাইয়েস্ট পিক বাংলাদেশ কেওক্রাডং। তো এগুলা আসলে দেখলেই পারা যাবে, খুব একটা অত পরের বলে ইম্পর্টেন্ট না, মানে এইটুকুই, এই তিনটাই ইম্পর্টেন্ট। চিম্বুক পাহাড়েরটাও মোটামুটি ইম্পর্টেন্ট, যেহেতু থার্ড চলে আসে মাঝে মধ্যে। অথবা এটা কোন পাহাড় নামে পরিচিত, কালো পাহাড় নামে পরিচিত, ওই হিসেবে আর কি একটু ইম্পর্টেন্ট। বাট এই তিনটার কি একটু বেশি ইম্পর্টেন্ট। তারপরে যে সি বিচ গুলা আছে, মানে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো যেগুলো আছে সেগুলা, যেমন কক্সবাজার বাংলাদেশের এবং পুরো বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত, 120 কিলোমিটার, এটাতে ইম্পর্টেন্ট কত কিলোমিটার জুড়ে আছে। তারপরে আরেকটা সমুদ্র আছে, সরি বিচ আছে, ইনানি বিচ। এটা আবার কক্সের সাথে একসাথে মিলানো না, মানে সমুদ্র সৈকতের সাথে, হ্যাঁ মিলানো মিলানো, হ্যাঁ, ঠিক আছে মিলানো। তো যাই হোক, এটা আবার কক্সবাজারের মধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকত, এটা হলো তোমার কি বলে পটুয়াখালীতে। 18 কিলোমিটার লাগবে না অত কিছু। বাট এইটার একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুইটাই দেখা যায়। সো ওই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে কোন সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুইটা একসাথে দেখা যায়, সেই হিসেবে প্রশ্ন আসতে পারে। আর এটা পতেঙ্গা সমুদ্র সৈকত, অত ইম্পর্টেন্ট না এটা। তারপরে প্রায় শেষের দিকে চলে আসছি, আর বেশি নাই মনে হয়, 2-3টা স্লাইড আছে এখন, যেগুলো আর কি ফেমাস ডেট বা যে বিভিন্ন বিখ্যাত যে দিবস গুলো আছে আমাদের, সেই দিবস গুলা বা ডেট গুলা বা ডে গুলো আমাদের জেনে রাখা লাগবে। যেমন 5 জানুয়ারি লাইব্রেরি ডে, অত ইম্পর্টেন্ট না। 19 জানুয়ারি অত ইম্পর্টেন্ট না, টিচার্স ডে। 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস, এটা ইম্পর্টেন্ট। 24 জানুয়ারি আপরাইজিং ডে, এটা ইম্পর্টেন্ট। তারপরে 28 জানুয়ারি লাগবে না। 1 ফেব্রুয়ারি ন্যাশনাল ডে অফ পয়েম সেলিব্রেশন, লাগবে না। পপুলেশন ডে 2রা ফেব্রুয়ারি, এটাই ইম্পর্টেন্ট। 3রা মার্চ আনসার ভিডিপি দিবস, এটা ইম্পর্টেন্ট। 4 মার্চ শহীদ শামসুজ্জোহা দিবস, এটা ইম্পর্টেন্ট, যেহেতু মারা গেছিলেন উনি এই দিনে গণঅভ্যুত্থানের সময়। তারপরে 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, সুন্দরবন দিবস হিসেবে জেনে থাকে বেটার আপাতত। তারপরে 16 ফেব্রুয়ারি হলো আগরতলা কনস্পাইরেসি দিবস, 16 ফেব্রুয়ারিটা লাগবে। 18 ফেব্রুয়ারি বিজিবি হত্যাকাণ্ড দিবস, এটা ইম্পর্টেন্ট। 22 ফেব্রুয়ারি লাগবে না। 2রা মার্চ ন্যাশনাল ফ্ল্যাগ ডে লাগবে। 23 মার্চ 6 পয়েন্ট ডিমান্ড লাগবে। 19 মার্চ লাগবে না, এটা লাগবে না। ন্যাশনাল ডে অফ প্রিপারেশন অফ ডিজাস্টার 29 মার্চ, এটা আমার লাগবে, আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে, দুর্যোগ ব্যবস্থাপনা বা ডিজাস্টার ম্যানেজমেন্টে আমি লাগবে, তাও ধরে নেবো। আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি এটা সেই হিসেবে আর কি দিয়ে দিলাম, বলা যায় না, কারণ মাঝে মধ্যে এমন হইতে পারে যে ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড একটা কোনো ফ্যাকাল্টি হয়তো কোশ্চেন করলো, তো সেই ক্ষেত্রে উনি দিয়ে দিল যে কত তারিখে দুর্যোগ ব্যবস্থাপনা বা দুর্যোগ প্রতিরক্ষা বা প্রস্তুতিমূলক দিবস, ডিজাস্টার প্রিপারেডনেস 29 মার্চ। আর তারপরে হলো প্রোটেকশন অফ ডিজাস্টার্স, এই যে এটাও সেম চলে আসতে পারে, যেহেতু এগুলো ডিপার্টমেন্ট বিপিতে আছে, সো ওই ক্ষেত্রে এগুলো চলে আসতে পারে। তারপরে 1 এপ্রিল ডিসেবল ডে 6 লাগবে না। কুরআন দিবস, এটা লাগবে। 12 মে নার্স দিবস, লাগবে না। ফারাক্কা, এটা তো একটু আগে বললাম। তারপরে সেফ ম্যাটারনিটি দিবস, এটা লাগবে। ব্ল্যাক ডে অফ নিউজ লাগবে না। অফিস ডে লাগবে না। ঢাকা ইউনিভার্সিটি ডে লাগবে না এটা। যদি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কেউ দিতে চান তার ক্ষেত্রে লাগবে এটা, বাট আদারওয়াইজ না। তারপরে 11 আগস্ট। আচ্ছা, আরেকটা আপাতত ইম্পর্টেন্ট সেটা আছে যে 5 আগস্টের কাহিনীটা, এটাও একটু ইম্পর্টেন্ট আছে। 5 আগস্টে কি ছিল সবাই জানি আমরা, আসলে সবাই পারবো, যদি আসে সবার জন্য ভালোই। 11 আগস্ট যেটা ন্যাশনাল ডে অফ প্রিভেনশন অফ ডেঙ্গু, ডেঙ্গু প্রতিরক্ষা দিবস, এটাও চলে আসতে পারে, কারণ এটা ওই আমাদের ডিপার্টমেন্টেরই একটা কাইন্ড অফ স্টাডি। ডেঙ্গু প্রিভেনশন ডে সেম জিনিস পড়ে গেছে, যাই হোক এটা ইম্পর্টেন্ট। তারপরে সাপ্রেশন লাগবে না। গার্লস চিলড্রেন ডে, এটা লাগবে। স্ট্রিট চিলড্রেন ডে লাগবে না। 15 অক্টোবর লাগবে না। এটা ওই যারা ডিউতে যারা এক্সাম দেবে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আদারওয়াইজ না। সেপারেশন অফ বেঙ্গল ডে লাগবে না। কনস্টিটিউশন ডে 4 নভেম্বর লাগবে। 2রা নভেম্বর ন্যাশনাল ডে অফ আই অ্যান্ড ব্লাড ডোনার লাগবে না। শহীদ নূর হোসেন ডে 10 নভেম্বর লাগবে। আর্ম ফোর্স দিবস 21 নভেম্বর, এটা তো লাগবেই বিপির ক্ষেত্রে, এটা অনেক ইম্পর্টেন্ট।
এমনও হইতে পারে যে এই সবগুলা বাদ দিয়ে কোনো কিছু না আসলো, শুধুমাত্র এটাই চলে আসলো। সো যতদিন বিপিতে আসো ততদিন এটা বা বিপিতে ভর্তি আগ পর্যন্ত এটা লাগবে 21 নভেম্বরটা। তারপরে ন্যাশনাল ডে অফ ইউথ লাগবে না, ন্যাশনাল ডে অফ কর্পোরেশন লাগবে না, ন্যাশনাল ডে অফ ভ্যাকসিন লাগবে না, বেগম রোকেয়া দিবস এটা লাগবে 9 ডিসেম্বর। আর এই ক্ষেত্রে আরেকটা এর সাথে আরো দুইটা ইনফরমেশন একই সাথে, যে 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিনও, আবার একই দিনে 9 ডিসেম্বর ওনার মৃত্যু দিবস। তারপরে 10 জানুয়ারি, এটা তো লাগবেই না এখন আর। 21 ফেব্রুয়ারি, এটা তো সবাই জানি। 2রা মার্চ একটু আগে বললাম। 17 মার্চ এটাও লাগবে না, এটা তো বাদই হয়ে গেছে। 25শে মার্চ এটা লাগবে। ন্যাশনাল ডে, ইন্ডিপেন্ডেন্স ডে লাগবে। 17 এপ্রিলও লাগবে। 24 এপ্রিল মিনা দিবস লাগবে না। এটা লাগবে, জেল হতো দিবস। তারপরে ন্যাশনাল রিভলিউশন অর সলিডারি ডে 7 নভেম্বর, এটা লাগবে। 21 নভেম্বর তো আগে বললাম, আবার ডাবল করে গেছে কিছু কিছু জিনিস। 14 ডিসেম্বর হলো শহীদ বুদ্ধিজীবী দিবস, এটা তো লাগবে, এটাই ইম্পর্টেন্ট। 16 ডিসেম্বর সবাই জানি। 1 ডিসেম্বর ফ্রিডম ফাইটার্স ডে, এটা ইম্পর্টেন্ট আছে। 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। এটা একটু আগে আবার সেম জিনিস করে গেছে এখানে। শেষ। ওভারঅল এই পর্যন্তই ছিল।